তখন আমি ডাইরেক্ট বলে দিলাম, ওই রুমের ভিতর থেকে আমি জানালা খুলে খালি একটা কথা বললাম যে মোবাইল, আপনি যে মোবাইলে একটা কল আসেন, আমি কোনো সম্পর্ক করি না, আমার মতো নিট অ্যান্ড ক্লিন কোনো মেয়ে আপনি পাবেন না। আমি পরিবারের সম্মানের কথা চিন্তা করি, আমি সবার ছোট, সবাই আমার রেসপেক্টেবল পার্সন, আমি সবাইকে অনার করি, আমার পরিবারের সম্মান যাক, আপনাদের সম্মান যাক, বা আমি কারো কাছে কালার করি এইরকমটা ভাবি না বলে আমার পিছনে হাজার হাজার ছেলে রাস্তাঘাটে নাম লেখে গড়াগড়ি পারে, আপনার বাসায় এসে অন্বেষণ করে, বাবা শুধু ছেলে না, ছেলের বাবা এসে অন্বেষণ করে, তবুও আমি সুইটি কোনোদিন কোনো ছেলেকে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। তারপরও যখন আপনারা আমাকে সিম্পলি একটা ব্যাপার নিয়ে আপনি নর্মালি আমাকে বুঝাই বলতে পারতেন, আর আমি তো ঢাকা চিনি না, আমি তো কখনো ঢাকা যাইনি, আর এটা কি পসিবল আমার পক্ষে? যে জায়গাতে আমি 2 কিলো রাস্তা আপনি মোটরসাইকেলতে দিয়ে আসেন, মোটরসাইকেলতে নিয়ে আসেন, এই ক্ষেত্রে আমি কিভাবে একটা ছেলের সাথে সম্পর্ক করতে পারি? এতটুকু একটা সিম্পলি পেপার নিয়ে এত কিছু করলেন। ঠিক আছে, আমি মোবাইল কিনবো এবং আমি ছেলের সঙ্গে কথা বলবো, পারলে আপনি ঠেকাবেন, মরবো ইম্পসিবল। মানে আমি তো ওই যে সবার মুখে মুখে কথা বলতাম, শুয়ে পড়লাম। পরের দিন ওই যে ডাক্তার ভাই গেলাম, ভাইয়া আমাকে টাকা দেন তো। কি করবা? আমি কক্সবাজার বেড়াতে যাবো, আব্বুরের মধ্যে কক্সবাজার যাচ্ছে, তো ভাই আবার আমাকে 3000 টাকা দিল। আর এই যে আমার বিয়ের জন্য দেখতে আসতে তো টাকা দিয়েছে 500 টাকা, তাহলে হলো 300 টাকা, 3000 টাকা। গেলাম 2006 সালে কক্সবাজারে আব্বুদের সঙ্গে। আব্বু বলতে আমার ফুফাতো দুলা ভাইয়ের হচ্ছে একটা কোম্পানি আছে, ওই কোম্পানির গাড়ি যায়, 44-45 জন লোক যায়। গেলাম, যে ওখান থেকে ঘুরে টুরে এসে আমি টাকা খরচ করলাম না, কারণ ওই যে চ্যালেঞ্জ, মোবাইল আমি কিনবই। পরে এসে ভাইয়া মোবাইলটা কিনলাম, মোবাইল কিনলাম। তখন আমার আব্বু কি বলে জানেন, সিমে টাকা তুলে দেয় 20 টাকা, ভাই মেয়াদ শেষ হয়, টাকা শেষ হয় না, কথা বলবো কোথায়, জায়গা তো আমার নেই, আর ছেলে নাম্বারও তো আমি জানি না। পরে এভাবে তখন আমার বান্ধবীরা আমার ফোনে, কলেজে চাইতাম, ওরা আমার ফোন বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো, আমার তো কোনো বয়ফ্রেন্ড নয়, আর আমাকে যে দেখে সে ভয় পায়। আমি কলেজের মধ্যে ঢুকছি, আসসালামু আলাইকুম আপু, সাইড দিচ্ছে, আসসালামু আলাইকুম আপু, সাইড দিচ্ছে। মানে আমি এতটাই ছিলাম যে প্রেমের কথা আমার কাছে কেউ বলা আমাকে থাপ্পড়, এরকম ছিলাম, খুব ডেসপারেট। তখন এরকম ওরা কথা বলতো, আমি কিছু বলতাম, এই সন্তদের বয়ফ্রেন্ডদেরকে বলে দিস রাত্রে যেন ফোন দেয় না, কারণ আমি ফোনে কিন্তু রিংটোন মানে ভাইব্রেশন কিংবা সাইলেন্ট আমি করতে পারি না, রিং বাজলে আব্বুর রুম থেকে শুনতে পারলে কিন্তু আমার পিটনি মাপ যাবে না। ওই রাত 8টার দিকে কল দিত, ভোর 6টা পর্যন্ত উনি লাইনে থাকতো, ইন্টারনেট থেকে কল দিত। আমি তো ভাই কি কথা বলবো, আমি বললাম ভালো আছেন, হ্যাঁ। খাওয়া দাওয়া করছেন, হ্যাঁ। তুমি কি করছো? আমি করছি। তো কথা বলবা না? তা আমি পড়ছি, তো কথা বলবো কি করে? তো ঠিক আছে তুমি লাইন কাটবা না। মানে ওনার চিন্তা ভাবনা ছিল যে আমি হয়তো অন্য কারোর সাথে কথা বলবো। তা আমি ফোনটা ভেবে লাইনে রেখে আমি ঘুমায় যেতাম, আমাদের বাসায় কোনো নেটওয়ার্ক পায় না, তো জানালার উপর ফোনটা রেখে আমি ঘুমায় যেতাম। ঘুম থেকে উঠে দেখতাম ওই লোকটা লাইনে আছে। তারপরে উনি এভাবে কথা বলে, আমি এভাবে ঘুমায় যাই, প্রতিদিন উনি ফোন দেয়। নাম কি ছিল ভদ্রলোকের? সুমন। আচ্ছা, পুরো নামটা না বলি, ঠিক আছে, সমস্যা নেই। ঘুমায় গেলাম, প্রতিদিন দেখি একই ঘটনা, টানা 3 মাস। আমি ওই 8টা-9টার মধ্যে ঘুমায় যাই, উনি ফোনে লাইনেই থাকে। সকালবেলা যখন ফজর নামাজ পড়তে আমি উঠি, দেখি যে উনি গোলা খাকার দিচ্ছে, মানে কথা বলছে। আমি বলছি ভাই আমি তো ঘুমাবো, ঘুম থেকে উঠলাম, আপনি এখনো ঘুমান নাই? এবার আমি ফোনটা কেটে রেখে আমার ভাবি তখন এই যে বাথরুমে যেতে গেলে আমার রুমের সামনে যেতে দেখে, কি ব্যাপার? আমি ভাবি আমি তো কথা বলি নাই। আমার ভাবি আমাকে কখনোই আজ পর্যন্ত একটা থাবরও সে মানে নাই আমার, এবং বলেও না যে একটা লাঠি ভাঙে 2টা পর। তো যাই হোক, আমি উঠতাম, পড়াশোনা করতাম, কলেজ যাওয়ার সময় উনি কখনোই ফোন দিত না, উনি ফোনই দিত রাত্রে। 3 মাস পরে উনি চলে গেলেন মালয়েশিয়াতে। উনি বললেন যে আমি মালয়েশিয়া থেকে ফিরে তোমার কাছে আসবো। অনেক কসম, আমি এগুলো বিশ্বাস করি না। যাই হোক, আমি কোনো ছেলে মানুষকে কখনো বিশ্বাস করি না, নিজের বাবাকে আমি বিশ্বাস করতে পারি না। আমি এতটাই মানে কষ্ট পাইছি সব জায়গায়। পরে ছেলেটা চলে গেল, কোনো যোগাযোগ নেই, এটা নিয়ে আমার কোনো হেডেকও নেই। না, আমার তো প্রেম বলে কিছুই নাই, আমার লাইফে প্রেম কিছু জিনিস আমি বুঝিও নাই। চলে গেল উনি, দীর্ঘ গ্যাপ। পরে ভাই আমি ইন্টারমিডিয়েটেও পাস করলাম, করার পরে আমার স্বপ্ন ভাই আমি অনার্সে করবো। রাজশাহী কলেজে আমি অ্যাডমিশন দিলাম, 2500 স্টুডেন্ট নেবে, আমি 2300 চলে আসলাম। কিন্তু ওনারা গাট করে একটা নিয়ম করে দিল যে 2000-এর বেশি নেবে না। আমি ওখানে কেটে পড়লাম। আমার অ্যাডমিটটা ওইখানে একজন ব্ল্যাকমেল করলো, মানে যারা যে ব্যবসা করে, বোঝেন না, তখন তো রমরমা ব্যবসা ছিল স্টুডেন্ট ভর্তির। আমার অ্যাডমিট কার্ডটা অরিজিনালটা এবং রেজিস্ট্রেশন কার্ডটা ওরা আটকে দিল। আচ্ছা, যাই হোক, ডুপ্লিকেটটা আমার কাছে ছিল। আমি তারপরে পরের বছরে আমার আব্বু তখন বললো যে তুমি, আমার আব্বুর হচ্ছে স্বার্থ, ওনার স্বার্থ হচ্ছে যদি আমি ডিগ্রি কলেজে পড়ি, যেখান থেকে ইন্টারমিডিয়েট করেছি, তাহলে উনি ডেফিনেটলি আরেকবার ইলেকশনে যাইতে পারবে, যদি আরেকবার যায় তাহলে ওনার আবার কিছু লাভ হবে, এইরকম ওনার টেন্ডেন্সি। তো আমার স্বপ্ন যে আমি অনার্সে পড়বো। পরে আমি তো কোনো মতেই ভর্তি হব না। তখন সবাই বললো, আমার প্রিন্সিপাল স্যার গেলেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করি, উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন।
ওনার লেখা একটা বই আমার কাছে আছে। হুম। আমার প্রিন্সিপাল এবং অল কলেজের যত টিচার ছিলেন সবাই আমার বাসায় গিয়েছে। শুধু একটা কথাই, আব্বু বলছে যে ও ভর্তি হবে না, তোমরা সবাই যাও, ওকে রিকোয়েস্ট করো। সবাই আসছে, এসে মানে আব্বু কিন্তু একজন জাদ্রের মানুষ ছিলেন, সবাই আসছে। আসার পর বলছে যে মা তুমি একটা কাজ করো, তুমি এখানেই ভর্তি হও, এখানে ডিগ্রি করো, তারপর প্রিভিয়াস করো, তারপর মাস্টার্স করো। আমি বলছি না আমি অনার্স করবো, অনার্সের আলাদা মূল্যায়ন আছে। বলছি না এখন ডিগ্রিতে মূল্যায়ন দিয়েছে। আমি বলছি না আমি অনার্স করবো, অনার্স করলে পড়বো, নাহলে না, পুরো সার্টিফিকেট আমি ছিঁড়ে ফেলবো। তখন আমাকে ভর্তি, আমার এক রোলটা রেখে দিল, দিয়ে সবাইকে ভর্তি করালো। আচ্ছা। পরে আমি ভর্তি হব না 47। তখন বান্ধবীরা যে বুঝালো যে দেখ দোস্ত, সবার ভাগ্যে তো সব হয় না, আমরাও তো পড়তেছি। মানে ডিগ্রি পড়বেন এই কারণে ক্লাস হ্যাঁ। গেলেন না? 6 মাসের মধ্যে যত পড়াশোনা হয়েছে সব শিট মিট স্যারেরা আব্বুর হাতে হাতে পাঠাইছে, তারপরও আমি পড়বো না। তারপর আমি জিত করে আবার নাটোরে এনএস কলেজে অ্যাডমিশন দিলাম। অ্যাডমিশন দেওয়ার পরে ভাই আমার চান্স হলো। আমার চয়েস দিল হচ্ছে ইকোনমিক্স, দর্শন একটা, অর্থনীতি একটা, বাংলা, ইংলিশ। তা আমার চিন্তা ভাবনা ছিল যে আমি অর্থনীতি পড়বো। আমার অর্থনীতি স্যার আমাকে উৎসাহ দিল। আমার বাবার কথা তুমি ইংলিশ পড়ো। আমি যাবো, ইংলিশ হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। আমি কখনো করিনি, কিন্তু আমি নিজের থেকে যতটুকু করছি করে আসছি। বাট আমি ইংলিশটা পড়বো না, আমি আব্বু অর্থনীতিটা পড়ি, নাহলে বাংলা পড়ি। না, বাংলা প্রফেসরদের ভাত হয় না, ইংলিশ পড়লে পড়ো, না হলে পড়ো না। পরে কি করবো তখন বলতেছে, তা আমি বলছি ঠিক আছে আমি ইংলিশে পড়বো। তো নাটোর গুড়ের আড়তের সাথে আমার মামার বাসা, আম্মুর হচ্ছে মামাতো ভাইয়ের বাসা। মামানি তখন বললো ও আমার বাসায় থাকবে, 2-3টা টিউশনই করবে, আর মাসে আপনি 1000 টাকা দিতে পারবেন না ভাই, তাহলে মেয়েটা এখানে পড়বে, চাল ডাল তো লাগছে না। আমার বাবার কথা 1000 টাকাও দেবো না। তখন বিশ্বাস করবেন না ভাইয়া, যে স্বপ্ন ভাঙলে কেমন লাগে সেদিন আমি দেখছি। প্রচন্ড কান্না, আমাকে ভর্তি করানো না। তখন আমি ডিগ্রি পড়লাম। ডিগ্রি পড়তে ভাইয়া, ডিগ্রি ফার্স্ট ইয়ার পরীক্ষার পরে আমার বড় দুলা ভাইয়ের সাথে একটা লোক বিজনেস করতেন, দাড়ি, 32 এজ, কালো মোটা, বিজনেস করতেন, আলুর প্রজেক্ট করতেন, যেটা আমাদের থানার পাশে। এই লোকটার সাথে তখন আমাদের পরিচয় হলো, আমাদের বাসায় আসলো। এসে উনি আজান দেয়, নামাজ পড়ে, কোরআন পড়ে, এবং আমি তো দেখতেছি যে বোরখা টোরখা পড়ি। আমি কারোর সাথে, আর আমার ফোন নাম্বার তো কারো কাছে না, শুধু আমার পরিবারের লোকজনের কাছে আর আমার স্যারদের কাছে ছিল। আমার আব্বু প্রত্যেকটা ক্লাসে আমাকে ফোন দিত যে আমি ক্লাসে আছি কিনা। আমি ফোন না তুললে স্যারকে ফোন দিত যে পাগলি কি ক্লাসে আছে। কলেজে প্রত্যেকটা স্যার আমাকে পাগলি ডাকতো। আমি খুব দুষ্টু, সাইকেল নিয়ে চলে যেতাম কলেজের মধ্যে, স্যারের সাইকেল নিয়ে চলে গেছি, স্যারের মোটরসাইকেল নিয়ে চলে গেছি, এরকম। আর আব্বু একটা কাজ করতো, 2টা রেস্টুরেন্ট ঠিক করে দিয়েছিল। একটা হচ্ছে আমি একটা কোচিং করতাম ওইখানে খাওয়ার জন্য, আর একটা হচ্ছে ওইখানে যদি খাওয়া দাওয়া না করতে পারি তাহলে যেন এসে কলেজের গেটে একটা হিন্দু মামা ছিল, ওখানে। তো বান্ধবীদের না খাইতাম, এসে বলতাম আব্বু এত টাকা বিল হয়েছে। তো আব্বু আমাকে 10 টাকা দিলে আম্মু শুধু ঝগড়া করতো, তুমি ওকে টাকা দাও কেন। মানে আম্মা সবসময় কেমন যেন, আমি সবসময় বলতাম আম্মা তুমি কি আমার নিজের মা, আর মারতো। তো এইভাবে যখন চলতে চলতে তখন আমি পাশ করলাম, তখন আমি ভর্তি হলাম। তখন আমার বড় দুলা ভাই বললো যে ভাই ওর নাম্বার তো, আমার নাম্বারটা চাইলো লোকটা, বড় দুলা ভাইয়ের যে ফ্রেন্ড যে বিজনেস করে। তো বলছে ভাই ওর নাম্বারটা তো কাউকে দেওয়া হয় না, আমি নিজেও জানি না ওর নাম্বার, আব্বু কিন্তু মারবে, নাম্বারটা আমার দেওয়া যাবে না। যাই হোক দুলাভাই বলতে স্যার এই লোকটা তো নামাজি, নাম্বারটা দাও। উনি তো আর ফোন দিত, কেমন আছেন আপু, এই সে। উনি আমার বিয়ে লাগালো, বিয়ে ভেঙে গেল, এই যে দাঁতটা উঁচু, তাই বিয়ে ভেঙে গেল। যাই হোক লোকটা চলে গেল, ওই লোকটা ফোন টোন দিত। হঠাৎ একদিন লোকটা আমার বলতেছে আপনার দুলাভাই তো অসুস্থ, আপনাকে যেতে বলছে, কলেজে দিতে এসে বলছে। তাই আমি বলছি যে দুলাভাই তো ফোন নাই। তাই বলছি তাহলে দুলাভাই অসুস্থ আমি কিভাবে জানবো, আমি যাবো না, আমি বাসায় যেতে হবে। বলছি চলেন। যাই দেখি ভাইয়া উনি পুরা লোকজন নিয়ে মানে আমাকে বিয়ে করবে। এই ব্যবসায়ী লোকটা, আলুর ব্যবসায়ী লোকটা, সে কিন্তু বিবাহিত, 2 বাচ্চার বাবা। আচ্ছা। তখন আমাকে ওখানে ভাইয়া বলতে গেলে অস্ত্রের মুখে ধরে আমাকে ওনারাই বিয়ে করানোর পরে আমি তো চলে আসলাম বাসায় পালায়া। এই ঘটনার উপর কেন্দ্র করে নিয়ে আমার পুরা গ্রামের লোক, এটা গেল তো এই সাইডে, উনি বিয়ে করলাম, চুপ করে এসে বাসায় থেকে গেলাম, বললাম না কাকু ভয়ে। সাইন টাইন কিন্তু ওনারাই করলো, 1 লক্ষ টাকা মহারণা মানলো। এর মধ্যে বাসাতে হয়েছে কি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আপনি চিনবেন যেহেতু বগুড়াতে আছে। বরেন্দ্র কিছু টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছিল, প্রায় 3.5 লক্ষ টাকা। এটা কি করলো, আমার গ্রামের একটা ছেলে আছে, উনি তখন এই টাকাটা বিভিন্ন ব্যাংকে যায়া আমার চেক জালিয়াতি করলো, করে ওরা টাকাগুলো উঠাইছে। ওদের মধ্যে ভাগাভাগি নিয়ে জ্ঞান জানাচ্ছে। বাজার পরে এটা আব্বুকে বললো, আমি কিন্তু বিয়ে পর্যন্ত স্টপ রাখছি। ভাগাভাগি নিয়ে যখন জ্ঞানজাম বাঁধলো তখন আব্বুকে একজন ইনফর্ম করলো যে চাচা সুইটির নামে যে টাকা আছে ওই যে এনজিওতে, এই টাকাটা কিন্তু চুরি করে ওরা তুলে ফেলেছে। কি বলো? আব্বু তখন খোঁজ নিয়ে দেখে, হ্যাঁ কয়েকটা থানার মধ্যে ব্যাংকে যারা ভাঙাইছে টাকাগুলো। তখন আব্বু বললো কি ব্যাপার, তোরা টাকাগুলো এভাবে তুলছিস? তখন ওরা বললো কি 52টা শেয়ারদার
এই এই প্রজেক্টে, তার মধ্যে আমার বাবা একজন। এই 52 জনের মধ্যে মনে করেন 4 জনই টাকা তুলছে, আর বাকি যারা আছে এই টোটাল লোকগুলোর মধ্যে আমার বাবা। এখন সবাইকে তারা বোঝালো যে টাকাটা সুইটি বাপ তুলেছে, তুলে ওরা আত্মসাৎ করেছে। তখন আমাদেরকে এক ঘরে করলো আবারও, এবং একটা রিজন নিল যে সুইটি পালায় বিয়ে করছে। দেওয়ার পরে আমার বাবার ওই ডে মার আমাকে, তুই বিয়ে করেছিস, এই করেছিস, সেই করেছিস, এতগুলো টাকা ওরা তুলেছে, তুই কখনো অ্যাকাউন্ট চেক করিস নাই। না, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি অত্যন্ত সাহসী ছিলেন ছোটবেলা থেকে, আমরা গল্প শুনে বুঝতে পারছি। এরকম একটা বিয়ে আপনাকে করলো তারা, আপনি পরবর্তীতে কোনো স্টেপ কেন নেননি ওই সময়ের মধ্যে? আমি স্টেপটা নেওয়ার সুযোগ পাইনি তো, কারণ আমি বাসায় আসার পর তো আমার মারপিট শুরু হয়ে গেল। এই যে এক ঘুরে করে দিল, এদিকে টাকার এদিকে দৌড়াবো না ওই ব্যক্তির প্রতি আমরা স্টেপ নেব। আমাকে তো বিশ্বাসই করলো না, আমাকে তো বাসা থেকে বের করে দিল রাত 12টার সময়। আমি চলে এলাম মার খেয়ে। এটা হচ্ছে 2009 সালের ডিসেম্বর মাসের 17 তারিখে। তখন আমার পাশের বাড়ির এক ভাই বললো, যেটাই হোক সত্য মিথ্যা জানি না, নিজের জীবনটা নষ্ট করিস না, পড়াশোনাটা করিস। আমার মা আমাকে বাধা দিল, কিন্তু আমার ভাই, 2 ভাইকে আমি পিটালাম, পিটাই কপালটা ফাটাইছিলাম দুজনেরই ইট বাড়িতে। মানে বাবা আমাকে তো বেশি ভালোবাসে, বাবা এই পরিমাণ মারলো এবং গলাতে যখন গামছা দিল, আমার এই জায়গাতে দাগটা অন্তত 6 মাস মেলাইছিল না, এবং জিভ আমার বের হয়ে এসেছিল। বড় ভাই কোনো রকম আমার বাঁচাই দিল। পরে 6টা 3 পিস, একটা সাইড ব্যাগ, ঠিক এতটুকু একটা ছোট সাইড ব্যাগ, আর 14টা বই নিয়ে আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম। কোথায় গেলাম? খালার বাসায়, মেজো খালার বাসায়। 23 দিন থাকলাম। আমার খালু একটা মেয়ের সাথে অকারেন্স করার ফলে আমার খালাতো ভাই ধরছে, যার ফলে রাগ আছে, আমার সাথে কথা বললো না। 23 দিন থাকলাম, 23টা কথা বললো না। আমার খালাতো বোন, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, সে আমাকে বলে কি এত ভালো হলে বাবার বাড়ির জায়গা হয় না? আর আমার খালাতো ভাই, যে কোনোদিন আমার চোখের উপর চোখ তুলে একটা কথা বলেনি, সে আবার বলতেছে যে যত সব জঙ্গল আছে আমাদের বাসায় জমে। 23 দিন আমার লাইফে ভাই এই পর্যন্ত আমি 23 দিনের মধ্যে 22 দিন প্রাইভেট পড়ছিলাম এক বড় ভাইয়ের কাছে, আমার ভাবি বাবার বাসার সাথে বাসা, খালার বাসা থেকে। কিন্তু সবাই বলে কি রে তোর বাসা এখানে, তুই এখানে প্রাইভেট পড়তে আসিস, তুই উল্টা মুখে আসিস কেন? আমি বলছি আরে বাসায় একটু ঝামেলা, আমি ওখান থেকে আসি, বলি না কাউরে। এদিকে কলেজ স্কুল বন্ধু বান্ধব সবাই আমাকে ছিছি। আমি বাসায় ঢুকলে আমার বাবা থুতু ফেলে, আমার মেজো ভাই থুতু ফেলে। তো ওই লোকটার কি হলো যাকে বিয়ে করলেন? লোকটাকে নারী ও শিশু নির্যাতনের কেস দেওয়া হলো ওই সময়। হ্যাঁ, লোকটা 2 বছরের কারাদণ্ড হলো। পরে যাই হোক আপিল করে বের হয়ে আসছে। তারপরে আমি 23 দিন ওখানে পড়ার পরে চলে আসলাম ওই ভাইকে টাকা টুকি দিয়ে। আমাকে তো তখন উনি বললো, মানে সবাই আমাকে দেখেছি পুরা এলাকায়, কারণ আমার বাবাকে এক নামে সবাই চিনে, সাথে আমাকেও চিনে, যে মেয়েটা সাইকেল চালায়, মেয়েটা তো ভালো, মেয়েটা পড়াশোনা ভালো। সবাই আমার 5 ফিট 4 ইঞ্চি হাইট, ওজন 48-50, যে দেখে সেই মনে করেন সেই রকম প্রস্তাব করে বা কথাবার্তা, এবং বাজে বাজে কমান্ড আসে। তো যাই হোক এগুলো আমি ডাজেন্ট ম্যাটার, কখনো মাথার মধ্যে নিতাম না। আমি তখন 23 দিন থাকার পরে, এর মধ্যে ভাইয়া আব্বু ফোন দিল না, ভাইয়া ফোন দিল না, মা ফোন দিল না। আমার খালা আমাকে জড়া ধরে কান্না করে বলে, মা তোর বাবা তো আমাকে এখানে বিষ খাওয়ার জন্য বিয়ে দিয়েছে, তোকে তো আমি রাখতে পারতেছি না, তুই চলে যা গার্মেন্টসে। আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আজকের এই গেস্ট যিনি, তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/RJKEBRIAFM। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশের যে বেল বাটনটি আছে সেটা অন করে দেবেন। আরেকটা কথা একটু বলতে চাই, সিচুয়েশনটা যখন নিজের মতো না এবং মন যখন বসে না কোনো কাজে, হঠাৎ করেই কোনো ফুড আমাদের মনটাকে কিন্তু ঠিক করে দিতে পারে। যেমনটা হতে পারে কাঁচা আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। গুড মুড গ্যারান্টেড। সুইটি বল তারপর। পরে আমি 500 টাকা একজা থেকে ধার নিলাম, নিয়ে আমি 250 টাকা দিয়ে টিকিট করলাম, করে আমি ঢাকায় আসলাম। আমার এক বান্ধবী ছিল, সে গার্মেন্টসে চাকরি করতো। ওরে আমি ফোন দিয়ে বললাম যে আমি কি এইরকমই জীবনযাপন করবো না আত্মহত্যা করবো? তখন ও আমাকে বললো আমি বেঁচে আছি, তুই চলে আয়। আমি গাজীপুরে চলে আসলাম, ফোনে ইনস্ট্রাকশন দিল। আমি প্রথমে সে নামলাম আপনার চৌরাস্তা চন্দ্রাতে, তারপরে চৌরাস্তা, তারপরে হুতাপাড়া, তারপরে সেই নুহাসপল্লির কাছে। আমি ওখানে যা 5 দিন থাকলাম। একটা বেডটাতে খুব সুন্দরভাবে 2 জন শোয়া যাবে, সেটা 5 জন, যে একটা গার্মেন্টসের মেয়ে, একটা লেফ, একজন শুলে মানে যদি টান দেয় তাহলে ওর গায়ে কিছু থাকে না, আর ওই মাথাতে যে এই মাথা ঘুরে তাহলে ওর গায়ে কিছু থাকে না। তার মানে আপনি সত্যি সত্যি গার্মেন্টসে আসলেন? আমি গার্মেন্টসে এলাম। এসে 5 দিন ওদের সাথে থাকার পরে আমার বান্ধবীর হাজবেন্ড ছিল হিন্দু, কারণ ও বললো যে দুষ্টামি করে আসছে ও। এর মধ্যে কিন্তু আমাকে কেউ কল দেয়নি। যখন আমি চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডের হুতাপাড়া যাওয়ার আগে ওই জায়গাতে যাওয়ার পরে আমার মা বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে, তুই কবে? আমি তো ঢাকা। যে ঢাকা চলে গেছিস? মানে আমি না, আমার তো কোনো প্রয়োজন আপনার নাই। রাত 12টার সময় যখন বের করে দিয়েছিলেন মেরে, তখন আপনারা কই ছিলেন? আমার খোঁজটা করেন না। তখন ফোন দিয়েছে আমার বান্ধবীকে,
তো বলছো আমার কাছে আছে, তো ওর কাছে থাকার কথা মানে আমার বাবা মা পানির হাতে, মানে নিশ্চিন্তে থাকে। তো চলে গেলাম, তোর হাজবেন্ড বলতেছে ধর ও আসছে দুদিন রাগ করে বাসা থেকে, চাকরি টাকরি করবে না, থাকবে চলে যাবে। তো একটা ছেলে মানুষের সাথে তার আমি একটা কম্বল লেপের মধ্যে ঘুমাইতে পারি না আমার বান্ধবীর সঙ্গে, তো ওইখানে রাখে। সারা রাত ওরা ফোনে কথা বলে, আর টিন শীটের ঘর, প্রচন্ড কষ্ট, ঠান্ডাতে আমার ঘুম হয় না। পরে মাঝে একটা লোকের সাথে আমার পরিচয় ছিল ফোনে, যাকে আমি আজও দেখিনি। ওনার বাসা ছিল সিলেটে। উনি তখন শুনলো যে আমি ঢাকায়, উনি আমাকে ওনার একটা ভাগনাকে দিয়ে পাঠিয়ে দিয়ে একটা লেপ, একটা সোয়েটার মানে কার্ডিগান, একটা স্যান্ডেল, একটা বালিশ উনি কিনে পাঠালেন। পরে আমার বান্ধবী বললো কে এটা দিয়েছে, আমি বলছি আমার পরিচিত বড় ভাই। তখন ওরা নেগেটিভ, আমি নেগেটিভ নিস না, ও লোকটাকে আমি আজও দেখি নাই, তার ভাগনাকে দিয়ে পাঠাইছে, আমি এতটুকু বলতে পারি। 5 দিন থাকার পরে আমি কান্না করতে লাগলাম। পরে আমার বান্ধবী আমাকে বললো যে সাভারে একটা জায়গা আছে, আমি কি নাম করতে পারি ভাইয়া? ওই জায়গাটার নাম হচ্ছে রাজা কংসনারায়ণের বাড়ি মনে হয়, ওই যে সমস্যা নাই, আপনি ওটা হচ্ছে হাই কম্পোজিট নিটওয়্যার। এই ফ্যাক্টরিতে আমাকে একটা মহিলা ম্যাটারনিটি লিফে গেল, তার পরিবর্তে ওইখানে আমাকে মানে ওই টাইমটার জন্য কন্ট্রাক্টে গেলাম। তো আমার একটা স্যালারি ধরলো 7,000 8,000, আর যদি শুক্রবারে যাই তাহলে 500 টাকা। আমি যদি ভুল না করে থাকি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আপনি সত্যি সত্যি গার্মেন্টস আপনি জয়েন আমি গার্মেন্টসে গেলাম, এবং তখন হচ্ছে আপনি ডিগ্রিতে পড়ছিলেন, পড়াশোনা ফার্স্ট ইয়ার কিন্তু পড়ছি। পড়াশোনাটা ব্রেক হয়ে গেল ওই কলেজে, যে কলেজে আপনি পড়তেছিলেন? না, আমি ব্রেক কিন্তু হয়নি, পড়াশোনাটা আমার ওইখানে ফার্স্ট ইয়ার আমি পরীক্ষা দিয়েছি ডিগ্রি। উনি কিন্তু অলরেডি হাজতে, আর এই যে আমার যে জালিয়াতি করলো মহিলা, ওনারা দুজনে কিন্তু হাজতে। কোন মানে যে আপনার ব্যাংক জালিয়াতি করলো, দুজন মহিলাও মহিলা না, হাজবেন্ড ওয়াইফ দুজনে। আচ্ছা, তারপরে কিন্তু আমি ঢাকায় চলে আসলাম। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে যারা চেক জালিয়াতি করেছে তাদেরকেও আপনি হাজতে ভরেছেন, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সঙ্গে যে চিট করলো, আমাকে হচ্ছে নারী ও শিশু নির্যাতনের মামলাতে সেও হাজতে, আপনার মানে জোর করে যে বিবাহ করলো সেও তখন হাজতে, এবং ফ্যামিলি থেকে আপনাকে বের করে দেওয়া হলো। আপনি যেটা করলেন, পয়সা টয়সা কিচ্ছু নাই হাতে, জাস্ট 500 টাকা ধার করে নিলাম, ধার করে নিয়ে 23 দিন হচ্ছে খালার বাসায় থাকলেন কোনো রকম। তারপরে ওখান থেকে যখন দেখলেন যে না আপনার খালা আপনাকে রিকোয়েস্ট করতে চলে যাওয়ার জন্য, তখন আপনি সত্যি সত্যি গার্মেন্টস এসে চাকরি করা শুরু করলেন। এবং ওই মোমেন্টে আপনি হচ্ছে কোন কলেজের স্টুডেন্ট? আমি তাহিরপুর ডিগ্রি কলেজ। এটা কোথায়? ময়মনসিংহে? না, এটা কোথায়? রাজশাহীতে। মানে রাজশাহী আমার বাগমারা থানার মধ্যে, মানে আমি যেখানে ইন্টারমিডিয়েট করেছি সেখানে। ওকে, তারপরে আমি চলে এলাম। এসে আমার বান্ধবী যখন আমাকে এখানে কন্ট্রাক্টে দিয়ে দিল, আমাকে থাকতে হলো একটা খ্রিস্টানের বাসায়। এক বড় ভাই, উনি হচ্ছে পাবনার ম্যানেজার, উনার সঙ্গে একটা রুমে আমাকে শুতে হবে। হাউ ক্যান ইজ ইট পসিবল? আমি তো একটা মেয়ে, উনি একটা ম্যারিড পারসন, আমার ওয়াইফ গেছে, বেবি হবে চলে গেছে, আমি কিভাবে ওনার সঙ্গে শুবো? আমি তো এটা জানি না। অফিস টাইম শেষ করে এসে দেখি ওনার সাথে আমাকে ঘুমাইতো। আমি বলছি ভাই এটা সম্ভব না আমার। কই সমস্যা নাই, আপনি আমার ছোট বোনের মতো, আপনি খাটে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। আমার চোখটা ধরছে, আমি দেখি উনি আমার পাশে লেপের মধ্যে। পরে আমি লাফতে উঠলাম, কি ব্যাপার ভাই আপনি এখানে কেন? বলছে যে আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে, তাহলে আমি নিচে যাই। কয় না। উনি অনেক চেষ্টা করলো, আমি শুধু একটা কথা বলছি, আল্লাহ মাফ করুন, ওই সময় আমার ফিজিক্যালি প্রবলেম ছিল, যেটা আপনি বুঝতে পারছেন। পরে উনি আমাকে শুধু একটা কথাই বললো যে তুমি আসলেই ভালো। আমি বলছি ভাই শোনেন, আমি গার্মেন্টসে চাকরি করতে আসছি, এটা ঠিক, কিন্তু আমি এই লেভেলের মেয়ে না। আমি পরিস্থিতির শিকার হয়ে এখানে আসছি, টাকার জন্য কিন্তু আমি চাকরি করতে আসিনি। পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমি চলে আসছি। চলে এলাম, তখন যাই হোক উনি আমাকে কিছু করলো না, অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। পরের দিনে বললাম ভাই আপনি আমার জন্য বাসা দেখেন। পরে হিন্দু একটা মেয়ের সঙ্গে আমার একটা রুম দেখে দিল। পরে উনি আমার সাথে মিসবিহেভ করতে শুরু করলো। ওই লোকটা অফিসে, কারণ উনি তো উনি বস ছিল আপনার? হ্যাঁ, ওনারই রেফারেন্সে আমি গিয়েছি। উনি আমাকে ওখানে পরিচয় দিয়েছে যে রোজি আপা চলে গেছে, সুইটি আসছে, সুইটি আমার বিয়ান লাগে, আমি এখানে নিয়ে আসছি। তো একটা লোকের বাসা আমাকে দিল। উনার চরিত্রটা ভালো না, উনার ওয়াইফটা যথেষ্ট ভদ্র মহিলা, আমি মিথ্যা কথা বলবো না। ওনার বাসায় আমি 9 দিন ছিলাম। উনি আমাকে 3 বেলা রেডিমেড খাবার পেয়েছি। ওনার একটা অ্যাবনর্মাল ছেলে ছিল, আমি সাইকেল চালানো শিখাতাম, আমার সাথে ঘুমাইতো। তো উনার চরিত্র ভালো না। পিএম, এপিএম, ম্যানেজার, অল এভরিথিং আমার পিছনে এমন ভাবে লেগে গেল। আমি বোরকা পড়তাম, কালো ওড়না পড়তাম মাথায়, মানে মনে হচ্ছে যে আমাকে মৌমাছি চাকের মতো খেয়ে ফেলবে। তখন আমি আমার বান্ধবীকে বললাম যে আমি এখানে থাকতে পারবো না, আমি এখনো মরি নাই, তুই এখনই চাকরি চাই। এর মধ্যে কিন্তু অলরেডি আমাকে এই 9 দিনের পরে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তাহলে একদিন এখানে গেল, 9 দিন এখানে গেল, তাহলে 10 দিন। 5 দিন গেলাম আমি নন্দিনী নামে একটা মেয়ের কাছে, হিন্দু, যে ও গোশ খায় না, আমিও গোশ খাই না, ও ডিম ভক্ত, আমিও ডিম ভক্ত। সময় হয়ে গেল, বাজারও করলাম। আমি তো বাজারও করতে পারতাম না। আমি যে বলি ডিমের কেজি কত, তো বলে যে ডিমের তো কেজি হয় না, এটা আলিবা হয়। তো যাই হোক এইভাবে নিলাম। নেওয়ার পরে তেল টেল সব কিনলাম, বাজার সদা করলাম। করার পরে আমি অফিসে মানে কেমন যেন একটা ভারী ভারী ভাব। আমার কিন্তু ওই গার্মেন্টসে যেই না, আমি কিন্তু আমার বান্ধবীকে বলেছিলাম আমার পায়ের স্যান্ডেলটা যেন খুলতে না হয়, তার মানে আমি যেন লেবার কোয়ালিটিতে না যাই। আমাকে যেহেতু দিল, আমি নার্সিং এ ছিলাম, আমার কাজ ছিল ছোট্ট একটা রুম ছিল, এরকম একটা রুম ছিল, গ্লাস লাগানো চারিদিকে। আমি শুধু যার যেটা হতো, আমি আসলে ফ্যামিলি প্ল্যানিং এ কাজ করেছিলাম,
হেলথের। এই ক্ষেত্রে কিছু ট্যাবলেট দেওয়া লাগতো, প্রেশার মাপা লাগতো, ওই গার্মেন্টের তাপমাত্রাগুলো আমাকে এন্ট্রি করতে হতো, জাস্ট এই কাজগুলো ছিল। পরে আমি ওকে বললাম যে এই অবস্থা ভালো না, সঙ্গে সঙ্গে আমি একটা ক্যাব ভাড়া করলাম, করে চাল 2 কেজি, মানে ডাল 2 কেজি থেকে 1 কেজি আলাদা করলাম, মানে সব আলাদা আলাদা করে নিয়ে নন্দিনী নামে অর্ধেক রেখে অর্ধেকটা আমি নিয়ে নন্দিনীকে বললাম, নন্দিনী আমার এখানে থাকা তাপ, কারণ আমি জানি যে রাতের মধ্যেই আমাকে কিডন্যাপ করবে, মানে তুলে নিয়ে যাবে, এইরকম একটা সিচুয়েশন আমাকে কয়েকজন একটু ইনফর্ম করলো। সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম আদাবর আমার বান্ধবীর কাছে। আদাবরে যাওয়ার পরে তখন আমি যখন গার্মেন্টস এখানে যখন ঢুকলাম, তখন একটা কিউসি একটা ছেলে পাবনা আমাকে পছন্দ করতে লাগলো, বলতে শুরু করলো যে মেসেজ দিত যে তোমার বডি স্ট্রাকচারটা অনেক সুন্দর, কিন্তু তোমার চেহারা যেমনই হোক যে কোনো ছেলেকে অ্যাট্রাকটিভ মানে অ্যাট্রাক্ট করতে পারে। তা আমি বলছি যে এটা আমি জানি, এটা আপনাকে বলতে হবে না, আর এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। তো এই বলে আমি চলে আসলাম। ওই ছেলেটা আমাকে রিয়েল পছন্দ করতো। পরে ছেলেটা আমাকে এসে পরে আমি বললাম, আমার ফোন দিল কোথায়, আমি বললাম আমি আমার বান্ধবীর বাসা চাকরি ছেড়ে চলে এসেছি। তারপর ছেলেটা আমার সাথে দেখা করলো। এই ছেলেটা কিন্তু আমাকে আরেকটা বই কিনে দিল, মানে আমার একটা বই লাগতো। তখন আমার এই বাড়ি আলি তখন কি করলো, আমার বান্ধবী তখন অফিসে, তখন সে বললো কি তুমি তো সুইটিকে নিয়ে এসে রাখছো, সুইটি তো ভালো মেয়ে না, এই সে হাবি যাবে। তখন আমার বান্ধবী আমার বলতেছে যে আমি আইসা যেন তোরে না দেখি অফিসে বাসায়, এইরকম একটা মানে আমাকে বললো। তখন আমি সঙ্গে সঙ্গে তাও বাসা ছাড়লাম না, না ছেড়ে আমি থাকলাম। পরে শাকিলকে ফোন দিলাম যে ভাই তুই আমার এখন একটা ব্যবস্থা নেই, আমার এখন থাকার কোনো জায়গা নেই। তখন বললো প্লিজ তুই একটু কর। তখন আমি ওই ছেলেটার নাম আমি নেভি, তখন আমি নেভিকে বললাম, নেভি যে কোনো মূল্যে তুমি আজকে রাতটা আমাকে কোথাও রাখতে পারবা? আমি তখন ভয় আর মাথার মধ্যে কাজ করবো না ভাইয়া, কারণ যেহেতু আমার বান্ধবী আমাকে বের করে দিল ওই বরিশালের মহিলার কথার উপর ডিপেন্ড করে। কারণ ও কিন্তু আমার একটা বই কিনে দিয়ে বলো ফার্ম বেটে এই যে ইতে তোফাজ্জল বুক হাউসে বইটা কিনে দেওয়ার পরে আমার বললো যে তুমি বই নেবে, ছেলেটা খুবই ভালো। তখন আমাকে নিয়ে গেল, যেহেতু আমি বললাম যে দেখো তুমি আমার কাছে রাতে যে কোনো মূল্যে তোমার কাছে আমার কাছে মানে একটা জায়গাতে রাখতেই হবে। তখন সে করলো কি যে বাসাতে সে পেন গেস্ট হিসেবে ছিল, সে ভাবিকে বললো ভাবি কিছু মনে না করলে আমার একটা ফ্রেন্ড আছে, ওকে একটা রাত রাখতে হবে। ওদের সমস্যা নেই ভাই, তাহলে আপনার ভাই আপনার কাছে শুবে নি, ও আমার কাছে থাকবে। থাকলো। আমি শাকিলকে বললাম শাকিল 24 ঘন্টার মধ্যে আমি হোস্টেল চাই। শাকিল তখন মণিপুরি পাড়ায় বিখ্যাত একটা হোস্টেল, নাম না বলি, হোস্টেলটাতে ও আমার সিট দিল, 4700 টাকা দাম উঠাই দিল। শেষ, শাকিলের দায়িত্ব শেষ। ওঠানোর পরে তখন আমি রাজশাহীর একটা পরিচিত আঙ্কেল ছিল, ওনাকে আমি ফোন দিলাম, আঙ্কেল আমি তো ঢাকায়, আমার একটা জবের দরকার। তখন উনি আমাকে পাঠাইলো ফৌজদার ফ্যাশন ওয়্যার, নাহার প্লাজা, আপনার ইস্টার্ন প্লাজার অপোজিটে। আমি গেলাম ইন্টারভিউ দিতে, আমি তো কিছু চিনি না। শাকিল ওর এলাকার, শাকিলের বাসা ছিল কিশোরগঞ্জে, ওর এলাকার একটা ছেলেকে বললো তুই যা তো সুইটিকে একটা ইন্টারভিউ দিয়ে। গেলাম, ইন্টারভিউ দিয়ে আসার পর চাকরিটা হয়ে গেল। ওনারা আমাকে রিসেপশনের কথা বলে পরে আমার সেলস আর মার্কেটিং এ দিল। মিরপুর 10, 14 আপনার হচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর, নূরজাহান রোড, জাহাঙ্গীর রোড, আওরঙ্গজেব রোড, গুলশান, বনানী, সব জায়গাতে আমার মার্কেটিং করতে হতো। স্যালারি ধরলো 5,500 টাকা। সকালবেলা ঘুম থেকে করতাম, ফজরের নামাজ পড়তাম, বুয়া শুধু ভাত দিত, তরকারি রান্না করতাম, গোসল করতাম, খাইতাম, রেডি হইতাম, চলে যেতাম অফিসে। অফিস শেষ করতাম, বাসায় আসতাম, ড্রেস চেঞ্জ করতাম, কম্পিউটার কোচিং এ যেতাম, কোচিং শেষ করতাম, বাসায় আসতাম, পড়তাম। পরীক্ষা পাচ্ছে, সরাসরি স্যারকে বলতাম স্যার আমার পরীক্ষা পাচ্ছে। কোথায়? আমার রাজশাহীতে। তখন এখান থেকে সরাসরি অফিস শেষ করে রাত 12টার গাড়িতে হানিফের কাউন্টারে একটা বড় ভাই ওনাকে বলা ছিল, ভাইয়া ফোন দিলাম, ভাইয়া একটা টিকিট লাগবে। কয়টায়? 12টা টিকিট করে রাখলাম, সোজা চলে গেলাম কাউন্টারে গিয়ে উঠলাম। ভোর 4:30 5টায় আমাকে পুঠিয়াতে নামিয়ে দিল, আমার বাসা থেকে 20 কিলো দূরে। 5টার সময় যাওয়ার দিন দুপুরে মনে চিন্তায় হয়। ওখানে বসে থেকে 6 কাপ 7 কাপ চা, আমি যদিও চা খাই না, খেতাম ঘুমটা তাড়ানোর জন্য, টাইম কাটানোর জন্য। তারপর ওখানে সবাই আমাকে চেনে, তারপর অটো ঠিক করে দিত, বাসায় যেতাম, বাসায় যে একটা ঘুম দিতাম, গোসল দিয়ে ঘুম থেকে উঠে পড়তে বসতাম, সারা রাত পড়তাম, সকালবেলা পরীক্ষা দিয়ে আবার ঢাকায় চলে আসতাম। এইভাবে আমি পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আমি হায়ার সেকেন্ড ক্লাস পেলাম 675 নাম্বার নিয়ে ডিগ্রিতে 2010 সালে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার উঠছিল, আমি সেশন জোটে পড়েছিলাম। 2010 সালে আমার রেজাল্ট হলো 8 জায়গায় 10। পরে হোস্টেলে কিছু বড় আপু হলো, থাকলো। থাকার পরে এভাবে চলতে চলতে আমি স্ট্রাগল করতেছি। এরপর বাবা মা কোনোদিন পরীক্ষার হলে ঢুকছে জিজ্ঞেসও করে নাই যে তুমি কি পরীক্ষা হচ্ছে। আমি পরীক্ষা হল থেকে বেরিয়ে বলতাম আজকে আমার পরীক্ষা ছিল। কিসের পরীক্ষা দাও তুমি কেন যোগাযোগ করো আমাদের সাথে? 6 মাস বাসায় গেলাম না। এই বাইরে কাজ করতেন গার্মেন্টসে, তখন তো এখানে যে চাকরি করতাম। আচ্ছা, মানে কখনো করেছেন? যেখানে যা পাইছি ভাইয়া, আমি ঢাকায় স্টক এক্সচেঞ্জে কম্পিউটারে কাজ করেছি ভাইয়া, ফাইলগুলো ফুট আপ দেওয়া লাগতো, সেটা করছি। আমি যখন যেখানে চাকরি পাইছি টিউশনই করছি। মানে বাড়ি থেকেও চাচ্ছিলেন আপনি বাড়িতে ফেরেন না? এবার আরেকটা কথা বলতো, আমার বাসা থেকে তো কখনো আমাকে টাকা দেয়নি পড়ার জন্য, দেয়নি। পরে আমি এখন হোস্টেলে উঠলাম। এর মধ্যে 2010 সালে 11 সালে আমি একটা জব নিল। উনি এখন জার্মানিতে আছে, উনি আমার জার্মানিতে নিতে চাইছে, কিন্তু আমি যাবো না, ওনারা প্রফেশনাল। যাই হোক, আমাকে নিতে চাইলো
আমি হচ্ছে মিরপুরে একটা জিকু জিকু নন জিএমও ফুড কোম্পানিতে আমি চাকরি নিলাম অ্যাকাউন্টস অফিসার হিসেবে। এই লোকটা আমাকে আটকায় দিল, বিয়ে করবে আমাকে আটকায় দিল। 1 মাস জব না করতে উনি আমাকে আটকায় দিল, জাস্ট আপনাকে বিয়ে করা হবে, আপনি যাইতে পারবেন না। তাই আমি বলছি আল্লাহ, তখন আমি বুদ্ধি করলাম, আমি বলছি আল্লাহ এইভাবে বিয়ে হয়? মানে ও আলটিমেটলি আপনার ব্যাকগ্রাউন্ডটা জানতো, বলে তো এই সাহসটা পাওয়ার কথা না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মানে যাবো বলে দিয়েছে, কারণ হোস্টেলে বড় আপু যাকে মানি তাকে তো অবশ্যই অনেক কিছু বলতে দিয়েছে। উনি আমাকে বিয়ে করবে, তখন বিয়ে করবে। তখন আমি বললাম যে ঠিক আছে, বিয়ে যখন করবেন তাহলে এইভাবে কি বিয়ে করলে হয়, চলেন আমরা যাই। তখন আমি ব্রেন খাটালাম, আমরা সবাই মিলে 2 জন মিলে যাইয়া কেনাকাটা করে ভালো করে একটা কমিউনিটি সেন্টারে বিয়ে করবো, এই বলে ওনাকে আমি একটা পাম দিলাম, দিয়ে বের হলাম। হয়ে যখন আমার মিরপুর 12 থেকে DO6 ওখান থেকে যখন বের হয়ে গাড়িটা সোজা চন্দ্রিমার সামনে আসলো, তখন আমি বলি শুভরের বাচ্চা তুমি বিয়ে করবে, তো বিয়ে এখন ঢুকাবো আমি, এই বলে থাপ্পড় একটা মারি আমি চলে আসছি। পুরো অফিসের চাবি কিন্তু আমার হাতে। এর মধ্যে আমি কি করছি, উনি যেহেতু বিয়ে করতে চাইছে, এর মধ্যে আমার স্যার, ফিজিক্সের স্যার এবং আমার বাবাকে আমি পাঠিয়ে দিয়েছি বঙ্কিলে। ওনার ব্যাকগ্রাউন্ডটা খুঁজে আসে না, উনি 2 বাচ্চার বাবা, বউ আছে, ওনার উপর মামলা হয়েছিল, উনি আর্মিতে চাকরি করতেন, ব্যাকগ্রাউন্ড সব জানে আসছে। আমি কিচ্ছু বলিনি, সব জানে, চুপচাপ আসছে। পরের দিন উনি ফোন দিয়েছে, ম্যাডাম কোথায়? ফোন বন্ধ করে রাখছি, হোস্টেলে আসছে, অফিস থেকে ডাকছে, নামছি, বলুন। বলছে যে আমি তো দাঁড়া। তখন আমার ভাষাটা খুবই খারাপ, আমি খুব বিশ্রী ভাবে বললাম, সব কটারে ফোন দিলাম, অফিস স্টাফকে সব কটারে এনে চন্দ্রিমাতে বসলাম, যে তুই আমাকে বিয়ে করবি না? তো ব্যাকগ্রাউন্ডটা এখন বলি সবাইকে বলার পর বলবো, এই তোর বউ স্টিল না এখন এখানে আছে আগার কাছে, তুই গতকালকে রাতে কই ছিলি? শেরে বাংলা থানাতে ছিলি, পাওনাদারেরা তোকে ধরে নিতে হাজতে পড়ছে, তোর লজ্জা করে না? যাক, চাবি টাবি দিয়ে আমার মতো আমি চলে এলাম। এখানে একটা বিষয় খেয়াল রাখার মতো, প্রিয় শ্রোতা, আপনি যেই ভদ্রমহিলার গল্প আজকে শুনছেন, এই ভদ্রমহিলা আমাদের সমাজের 8-10টা ভদ্রমহিলা বা 8-10টা মানুষের মতো নয়, 8-10টা মেয়ের মতো নয়। এখানে যে জিনিসটা ওনার ছোটবেলা থেকেই ছিল, আমরা সাধারণত যেটা দেখে থাকি আমাদের পুরুষতান্ত্রিক সমাজে, যে মেয়েরা অনেক বেশি অবদমিত এবং অনেকেই সেটা মুখ বন্ধ করে মেনে নিয়ে সংসার করে যাচ্ছেন কিংবা অন্য যে কোনো অবস্থায় মানিয়ে নিচ্ছেন। কিন্তু উনি ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিলেন, ছোটবেলা থেকেই নিজেকে মানুষ হিসেবে ট্রিট করেছেন, না পুরুষ না ছেলে না মেয়ে। এবং এই জায়গাটিতে উনি কখনো কারোর সাথে অন্যায়ভাবে কম্প্রোমাইজ করেননি। কম্প্রোমাইজ না করার ফলে ওনার ফ্যামিলিতে ওনাকে যে ধরনের মেন্টাল হ্যারাসমেন্ট, ফিজিক্যাল হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ওনার সেই হ্যারাসমেন্টের কম্পারেটিভ অ্যানালাইসিস যদি আমরা বলি যে উনি যখন পরিবার থেকে বের হয়েছেন, সেটা কোনো অংশেই কম না। এবং এই কথাটা আমি সবসময় বলি আমার এই অনুষ্ঠানে, আমি এই ধরনের গল্প আজকে প্রথম প্রচার করছি না, এই ধরনের অন্য ডাইমেনশনের গল্প আরো এসছে। আমাদের দেশে একটা নারী না পরিবারের নিরাপদ না সমাজের নিরাপদ। সে যদি একটা প্রতিবাদী মুখ হয়, সে যদি নিজের অধিকারটা বুঝে নিতে চায়, বিভিন্ন ভাবে তাকে বাধার সম্মুখীন হতে হয়, ভয়ঙ্করভাবে বাধার সম্মুখীন হতে হয়। শেষ পর্যন্ত আসলে কি দাঁড়ায়, একটা মানুষ যদি প্রতিবাদী হয় নিজের জায়গাটিতে, লেখাপড়া শেখার অধিকারের জায়গাটিতে, নিজের জীবনটাকে সুন্দর করে সাজানোর অধিকারের জায়গাটিতে, ডিসিশন মেকিং এর জায়গাটিতে, আর্নিং করার জায়গাটিতে, শেষ পর্যন্ত মেয়েটার ভাগ্যে আসলে কি জোটে? 32 বছরের সুইটি আজকে এখানে আছেন, সুইটির জীবনের শেষ পর্যায়ে কোথায়, মানে শেষ পর্যায়ে বলবো না, 32 বছরের জীবনে আসলে উনি কোথায় দাঁড়িয়ে আছেন এত প্রতিবাদ করার পরে, সেটা দেখার বিষয়। অবশ্যই জীবনটা আমার, কম্প্রোমাইজ আমি তার সাথেই করবো, যাকে আমার ভালো লাগবে কিংবা যেটা আমার মেন্টালি যায়। আমি অন্যের কাছে কম্প্রোমাইজ কেন করবো? কিন্তু অনেকে জীবনে ভালো থাকার জন্য কম্প্রোমাইজ করেন। সে ধরনের গল্প আমরা এখানে অনেক প্রচার করেছি, কিন্তু শেষ পর্যন্ত আসলে ভালো থাকা যায় না। প্রতিবাদ করেও কি ভালো থাকা যায়, সেটাও একটা প্রশ্ন। তবে গল্পের অনেক বড় একটা লেসন আছে আজকের এই গল্পের শেষের দিকে এসে আমরা সেটা বুঝতেই পারছেন। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিপ্রিয়া আপনার সাথে রয়েছি। জি, তারপরে আমি ওখান থেকে চলে এলাম, জব ছেড়ে দিলাম। আপু এখন আমাকে বলতেছে তুই আসলে একটা কোথাও টিকতে পারবি না। কোন আপু এটা? মানে যে আপু হোস্টেলের আপু, যিনি আমার চাকরিটা দিয়েছিলেন, ওনার বাসা খুলনা টুটপাড়া, বর্তমানে জার্মানিতে আছেন। চলে এলাম, এমপির সঙ্গে আমার পরিচয় হলো, উনি তখন আমাকে একটা চাকরি দিল, কম্পিউটার টেলিফোন অপারেটর। জিএমপির সঙ্গে আপনার পরিচয় হলো, উনি মানে কার মাধ্যমে পরিচয় হলো? আপনার বাবার মাধ্যমে? বাবা না, চাচা এবং বাবার মাধ্যমে। আচ্ছা, ওকে। গেলাম, উনি আমাকে চাকরিটা দিল, আমি ইন্টারভিউ নিল, আমি ওনাকে বললাম, ওনার পরে যে লোকটা ছিল উনি ইন্টারভিউটা নিল, নেওয়ার পরে উনি আমাকে ইংলিশে প্রশ্ন করলো। তো আমি তো ইংলিশের তেমন কিছু জানি না, পরে আমি অনেকটাই রিকভার করেছি। পরে রাজনৈতিক ক্ষেত্রে দেখা গেল যে ইলেকশনে দাঁড়ালো, আমাদের এলাকা থেকে বহুজন টাকা তুলে তুলে খায়, কিন্তু কেউ বিদ্যুতের লাইন করে দিতে পারেনি। পরে আমি আজমপুর, এটা মানে ওয়াবদা না পল্লী বিদ্যুৎ, যাই হোক, আমি ওনার চেয়ারম্যানের সঙ্গে আমি বসুন্ধরা স্কয়ার হসপিটালে ওনার সঙ্গে, ওনার ছেলে অসুস্থ ছিল, আমি আর আমার বাবা দেখা করে ওনার সাথে 2,48,000 টাকা দিয়ে আমি 48টা মিটার কিনে নিয়ে যে আমি অত্র এলাকায় বিদ্যুতায়নটা করে দিয়েছি, আমি নিজে এবং আমার বাবা। এবং এটাতে আমাকে অ্যাপ্রুভ দিয়েছিলেন, ডিও লেটারটা দিয়েছিলেন এমপি। পরে আমি বিদ্যুতায়ন হলো, ওনার ভাই বিদ্যুতের ইয়ে থেকে দাঁড়ালো, ভোটে আমার বাবা দাঁড়ালো, আমার বাবা নমিনেশন পালো, ওনার ভাইটা পেলো না, যার ফলে চাকরিটা আমি করতে পারলাম না। আপনি বুঝতে পেরেছেন, চাকরিটা করতে পারলাম না, কারণ পানিতে বাস করে জলেতে বাস করে তো কুমিরের সাথে ঝগড়া করা যাবে না। চাকরিটা ছেড়ে চলে এলাম। আসার পরে আমার চাকরি হলো নাহার প্লাজাতে। আমার স্যার ম্যাডাম হচ্ছে ম্যানেজার ছিল, উনি হচ্ছে বরিশালে
উনি শুক্রবারে অফিস করতেন, শনিবারে করতেন না। আমি শুক্রবারে করতাম না, শনিবারে করতাম। কিন্তু শনিবারে অফিস করার পরে উনি আমাকে, ম্যাডাম যখন থাকতো উনি আমাকে আপনি বলতেন, ম্যাডাম যখন থাকতো না উনি আমাকে তুমি বলতেন। এবং আমি যখন কম্পিউটারে কাজ করি উনি পিছন থেকে এসে আমার হাতে ভালো দিতেন। তখন আমি উঠে দাঁড়ায় বলছি, স্যার সরি, আপনি এভাবে আমার হাতের উপর হাত রাখতে পারেন না। পরে এভাবে কাজ ওই দিনটা চলে আসছি। পরের দিনে আমি যাই দেখি গ্লাসের মধ্যে ওনারা দুজনে, বুঝতে পারছেন ভাই, দেখছি যখন, তখন আমি উপরে এসে বসার পরে উনি বলছে, কি ব্যাপার মেয়ে, তুমি কাজ করছো না? আমি বলছি, স্যার আমি কাজ করবো না, আমি চাকরিটা ছেড়ে দেবো। কেন? আমি বলছি, আপনারা নষ্টমি করতেছেন, এটা অফিস না, আমি চাকরিটা করবো না। তখন আমাকে বলতেছে কি, এই মেয়ে তুমি কি বলতে চাও, চাকরি ছাড়া একটা সিস্টেম আছে না? আমি বলছি, আপনি কোনো সিস্টেম রাখছেন? আপনার কথা ছিল আপনার আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখবো, আপনি আমাকে অ্যাকাউন্টস দেখান, আপনি আমাকে মার্কেটিং করেন, আপনি আমাকে সেলস করেন, আপনি আমাকে রিসিপশন করেন, আমাকে মকটেল পাইছেন? আমি চাকরি করবো না, চলে যাবো। বেতন তুমি পাবো না। আমি যে বেতন আপনি 24 ঘন্টার মধ্যে দিবেন না 24 মিনিটের মধ্যে দিবেন, ডিসাইড করেন আপনি। আমি চলে গেলাম। এটা গেল আমার চাকরির সূত্র। আমি তখন আমার দুলা ভাই, আমার মেজো ভাইয়ের টাকা নিয়েছে একজন, সে টাকাটা দেয়নি, এটা নিয়ে সে গ্যাঞ্জাম করছে। এটা নিয়ে এলাকায় কিছু হিরোইনসি এবং কিছু নেতারা আছে, তারা নিয়ে গ্যাঞ্জাম বাঁধাইছে। মেজো ভাইকে পুলিশে মানে খুঁজছে। এর মধ্যে আমার ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। 6 মাসের মধ্যে কিন্তু আমি বাসায় যাইনি, ফোন দিয়ে কান্নাকাটি করছে যে এই ঘটনা। তাই আমি বলছি যে যারা গ্যাঞ্জামটা বাজাচ্ছে তারা তো দুলা ভাইয়ের ক্লোজ। তখন আমার আবার ওই যে সুজন, একটা নাম প্রথমে বলেছিলাম আপনাকে, সুজনের শালা তো আমার নিজের যেটা তো ভাই, তো ওকে আবার মানে আব্বুর মামা তো ফুফাতো ভাইয়ের ছেলে, ওকে তখন ফোন দিয়ে বললাম যে কে রে এই ঘটনা দেখতো। তো বলছে, শুনবো এটা তো আমরা করতে পারবো না, আমি ভাইয়ের নাম্বারটা দিচ্ছি, মানে সুজনকে। কার নাম্বার? তোর নাম্বার। তো সুজন ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ 9 বছরের মতো দেখা নাই। আমাকে ফোন দিল, কিরে পাগলি কি হয়েছে? ওই যে বললাম সবাই আমাকে পাগলি রাখে, কিরে পাগলি কি হয়েছে? তাই বলছি, ভাই এই ঘটনা, মেজু ভাইয়ের টাকা নিয়েছে, টাকাটা দেয়নি, গ্যাঞ্জাম করেছে, দেখেন তো অমুকেরা সেই ঘটনা ঘটাইছে। বলছে, আচ্ছা ঠিক আছে, তুই কাকে বল, আমি সব দেখছি। পরে ফোন দিয়ে বললো যে সব ঝামেলা মিটে গেছে, টেনশন করতে নিষেধ কর। তুই কি করিস রে? তা বলছি, ভাই ঢাকা থাকি, কি করিস? চাকরি করি। আচ্ছা কয় টাকা স্যালারি দেয়? এই সেই। বলছে, তুই তোর কাগজপাতি পাঠাই দিস তো, বায়োডাটা সহ, আমি চাচ্ছি। এই হলো প্রথম একদিন কথা। পরে একদিন আমি অফিসে আছি, ফোন দিয়ে বলছে, কি রে কোথায়? আমি অফিসে। তো আমি কোথায় ভাই আপনি? তো বলছে যে আমি এই তো ইতে টাঙ্গাইলে। আমি বলছি, ভাই ঢাকায় আসেন, দেখা করে যান। তো বলছে, না রে বোন, যাইতে পারবো না, শেষ। তৃতীয় একদিন বলছে, কে রে তুই আসি তা আসিস না? আমি বলছি, হ্যাঁ যাই, ওই যে মামলা ডেট করলে যাই। তারপরে আমি গেলাম। তো বলছে, কই থাকিস? আমি ওখানেই যাই, সকালবেলা যে নামি যাই আঙ্কেলের মেয়ের কাছে ঘুমাই, তারপরে বেলা হয় আঙ্কেলের, আমি কোর্টে যাই, কোর্টে কাজ শেষ করে আমি আবার আঙ্কেলের বাসা থেকে ব্যাগটা নিয়ে আমি সোজা ঢাকা চলে আসি। কেন? আরে আমি তোর দোলা ভাই এখানে থাকি, এই সেই। তাই বলছি, না ভাই, আপনারা বড় লোক মানুষ আর আপনার চরিত্র ভালো না, আসলে ওনার চরিত্রটা ভালো না। তো আমি বলছি যে, তখন আমি বলতেছি কাকের মাংস কাক খায় না, তুই তো আমার নিজের রক্ত। আমি বলছি, ভাই কাকও কাকের মাংস খায় যখন কোথায় পড়ে, অতএব আমি আপনাদের সামনে যাবো না। যাই হোক, এই কথা বলার পরে আমার হচ্ছে ভাই, এখন বলি ডিসেম্বরের 8 তারিখে কেসে ডেট পড়লো। আমার অফিসে বললে আমি 6 তারিখে ছুটি নিলাম, যে তাহলে আমি যে একদিন মায়ের কাছে থাকতে পারবো। এর মধ্যে আমার কিন্তু অপারেশন হয়ে গেছে, মানে হচ্ছে পিত্তস্থলীর পাথর অপারেশন হয়েছে, তারপরও কিন্তু আমি যাইনি। পরে আমি চলে গেলাম। যাওয়ার পরে এটা কিন্তু 2011 সালের ডিসেম্বর মাসের 6 তারিখ। তখন আমি ভোর 6টার গাড়িতে রওনা দিলাম, 6টার গাড়িতে না 10টার গাড়িতে রওনা দিয়ে, যাই হোক আমি রাজশাহীতে নামবো। বেলা চলে গেল, রোডে যেহেতু জ্যাম থাকে, চন্দ্রা থেকে ওই সাইডে জ্যামে নেমে গেলাম। যাওয়ার পর দেখি আমার দুলা ভাই বলতে, না ভাই আমি বিনোদপুরেই নামবো, আমি আপনার সামনে যাবো না। এই পাগলি আয় তোর। আমি ছোটবেলা থেকে আদর করতো, কারণ আমি তো খুব ছোট থাকতে আমার বিয়ে করছে। পরে গেলাম, বলছে একটা কফি খেয়ে যাবো না? তা গেলাম, যে দেখি যে উনি প্রিন্স কোট পরে একটা ব্যাগ নিয়ে এসে নেমে আমার ব্যাগ ধরেছে। যখন জিনিসটা ধরছে, কারণ আমি জানি উনার বাজারে ব্যাগ উনার অফিস, উনার লোকজন টানে, কারণ ওনার নিজস্ব অফিস আছে। তো উনি যখন আমার ব্যাগটা ধরছে, তখন আমার মাথার মধ্যে একটু হিংস দিচ্ছে, কারণ আমার 6 সেন্সটা কাজ করে বেশি, যে ওনার উদ্দেশ্য ভালো নয়। তখন ওনার ম্যানেজার আমি মিলে নিউ মার্কেটের আসি। নিউ মার্কেটে যেয়ে একটা কফি খেলাম, একটা বার্গার খেলাম। খাবার বলছি, ভাই আমি চলে যাবো, আঙ্কেলকে ফোন দেওয়া আছে, ওনার বাসায় যে থাকবো, সকালবেলা কেচের হাজরাটা দিব, বাসায় যাবো। বলছে, না আমার বাসায় এখানে থাকতে তুই কেন যাবি? আমি বলছি, আপনার বাসা কোথায়? আমি তো শুধু আপাকে চিনি আর ওনার মেয়েকে চিনি, ছেলেটাকে দেখি নাই, ছেলেটা পড়ে হয়েছে। তো বলছে, চল বাসায়। উনি নিয়ে গেছে আমার কোনো একটা বাসায়, যে না এরকম গেটটা পার আমি ঢুকছে, ওই মহিলা উঠে বলে কি, আমি একটা কথা বলে দিই ভাই, এটা কিন্তু মানুষের সচেতন করার মতো। ঢাকা বলেন, রাজশাহী বলেন, বাংলাদেশের বিভিন্ন দেশে শহরে বলেন, এমন এমন লোক আছে যারা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে এই লোকদের দিয়ে দেহ ব্যবসা করায়। তো আমাকে রুমে নেওয়ার পরে আমি যখন বাসার মধ্যে ঢুকতে, বলছি, ভাই অনেকদিন পর ভাবিক নিয়ে আসলেন। আমি তো পুরো থক হয়ে গেলাম, কি ব্যাপার? আমি তো ওনার ভাবি না, আমি ওনার শালি, নট অনলি শালি, আমি ওনার ছোট বোন, কিন্তু আমাকে ভাবি বললো কেন? তখন আমি ডাইরেক্ট বললাম, দুলা ভাই এটা কি বলতেছে? তখন বলছে, চুপ থাক। আমি ড্রেস চেঞ্জ করলাম, করার পরে খাইতে দিল। তা বলছি, ভাই আমি এখানে থাকবো না, আমাকে তাড়াতাড়ি আপনার বাসায় নিয়ে চলেন, আর নয়তো আপনি আমাকে গাড়ি সিএনজি ঠিক করে দেন, আমি বাসায় চলে যাবো। কারণ রাজশাহী শহর থেকে আমার বাসা 47-50 কিলো। তখন আমাকে বলতেছে কি, তোর মতো তুই চুপ করে থাক, চিল্লাচিল্লি করিস না, তোরও সম্মান যাবে, তোর বাবাকে সবাই চিনে, আমাকেও সবাই চিনে।
সারা রাত আমাকে ধস্তাধস্তি করলো ভাইয়া, কোনো মতে না। তবে আমি উঠছি সকালে, সারা রাত জার্নি করেছি, এই সেই, অবশ্যই টায়ার্ড হওয়াটা স্বাভাবিক। সারাটা রাত কেটে গেছে, ফজরের নামাজে হয়ে গেছে। উনি আমাকে জোর করে, যাই হোক বুঝতে পারলেন, ইট ওয়াজ রেপ। হ্যাঁ আমাকে রেপ করলো। পরে আমি ওনাকে বললাম, দুলা ভাই আপনি কাজটা কিন্তু ঠিক করলেন না। তখন আমি ওনাকে জোরহাত করে বললাম, আপনি আমার বড় দুলা ভাই, আপনাকে আমি সম্মান করি। এই ঘটনা আল্লাহ, আমি আর আপনি ছাড়া কেউ জানে না। আজকে এখানে ক্লোজ করেন। আমি একটা ধর্মভীরু মেয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি। এখানে ক্লোজ করেন। জীবনে শেষ দিন পর্যন্ত আপনার আর আমার মধ্যে থাকবে, আল্লাহ হয়তো ক্ষমা করবে, মাপ চেয়ে নিব। আর কোনোদিন এই ঘটনাটা ঘটায় না, আমার মতো আমি চলে যাই। সে আমাকে আটকাই দিল। এত পরিমাণ ব্লিডিং হলো, তার ম্যানেজারকে ফোন দিল, ওষুধ নিয়ে আসলো, আমাকে খাওয়াইলো, সেদিনও রাখলো। সেম 8 তারিখে আমি কেসের হাজিরা দিলাম। উনি আগে সিএনজি ব্যাগ ট্যাগ নিয়ে যে সিএনজি রেডি করে রাখছে আমার সাইড ব্যাগের মধ্যে। 8,000 টাকার একটা বান্ডিল দিল। আমি বলছি, আপনি কি আমাকে দেহ ব্যবসা শুরু করাইলেন? ভালোবাসা কি জিনিস? মানুষকে ভালোবাসতে হলে কি করতে হয়, কিভাবে কি করতে হয়, কেমন করতে হয়, এটা আমি জানি না। তবে আপনি যেটা করলেন এটা ঠিক করলেন না। আমি কিয়ামত পর্যন্ত আপনাকে ঠেকায় রাখলাম। তবে জীবনে কোনোদিন আমি ওই যে ফোন অফ করলাম, বাসায় এলাম, ফোন অফ, ঘুমাইলাম। আমার ফোনে মিস কল অ্যালার্ট করা ছিল 100, 150, 200 কল। ফোন খোলার সাথে সাথে, তুমি যদি ফোন আর একটা বার বন্ধ করো আমি তোমার বাসায় এসে হাজির হবো। আমার বোনের ঘর, কি করব, ফোন খোলা রাখলাম। 8 তারিখ 9 তারিখে মাইক বললাম, মা আমি ঢাকায় যাবো। কই তুমি আইলা কালকে, আজকে যাবা? হ্যাঁ আমি চলে যাবো। বাসায় যে আমি থাকি না, ওই যে বাবা দেখতে পারে না, ভাই দেখতে পারে না, গেলে বাবা মারে, আবারও মার খায়, কথা বললে উত্তর দিলে মারে। কত ঈদ, কত দিন গেছে, জীবনে কোনোদিন একটা নতুন জামা পাইনি আমি। যাই হোক এগুলো কষ্ট আর মনে করি না। তখন চলে আসলাম। আমাকে বললো, তোর জন্য টিকিট কেটে রাখছি, তোমার জন্য টিকিট কেটে রাখছি, তুমি নাটোর রাজশাহীতে এসে ট্রেনে চলে যাবে। আমি বলছি না, আমি পুঠিয়া যাবো, বাসে টিকিট করে, না নাটোরে যাবো, বাসে টিকিট করে চলে যাবো। তুই যদি এই কাজ করিস তাহলে এখন আমি ট্রেনে নিচে মাথা দেবো। ওর বাসার সামনে রেল লাইন। এখন ওর সাথে যে ছেলেটা থাকে, ছেলেটা তখন আমার ফোন দেবো, আপু প্লিজ এই লোকটার মাথার ইয়ে নাই, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ দিবি, দেখি এই ঘটনা। তারপরে ভাইয়া ঘুমের বডি খায়া পড়ে আছে। পরে গেলাম, উনি আবার নিয়ে গেল ওই ছেলেটার বাসায়। বলছে তোর টিকিট, আমাকে বললো কি তোর টিকিট তো 2টার সময়। আমি 1টার সময় চলে আসছি। বলছে তোর টিকিট তো 2টার সময় না 4টার সময়। চলে এখন যে ওই মাসুম বলে একটা ছেলে আছে, ওর বাসা থেকে ব্যাগ ট্যাগ রেস্ট নিয়ে তারপরে আবার, বুঝতে পারছেন ভাইয়া? পরে আমি বলছি, দুলা ভাই আপনি যেটা করতেছেন এটা ঠিক করতেছেন না, আমি একটা মানুষ। পরে ভাই আমি ওখান থেকে চলে এলাম ঢাকায়। 3টা ফোন ছিল আমার কাছে, ভাই একবার চুরমার করে দিয়েছে। চলে এলাম, নোকিয়া একটা ফোন ছিল। ওই ফোনটা জোড়া দিয়ে একটা নাম্বার সে পাইছে, সেটা হচ্ছে দিদি হোস্টেল। দিদি হোস্টেল মানে বুঝতে পারছি আমার হোস্টেলের দিদি। আমি ওনাকে, আমি আসি এত শুয়ে আছি, ঘুমাচ্ছি। দিদি ফোন ধরলো, কে? বলছে আমার বড় ভাই বলতেছি বাসা থেকে। আমি ফোন দিলাম, দিদি এসে বলতেছে, সুইটি, উনি আমার কিউট ডাকতো, কিউট দেখ তোর ফোন আসছে। কে দিদি? তোর বাসা থেকে। আমি না দিদি ইম্পসিবল, আমার বাসা কেউ নাম্বার জানে না আপনার, ফোন দিবে কেউ না, ওটা ভুয়া, আপনি চলে যান। চলে গেছে। আবার ধরে বলছে, তুমি এখন এই মুহূর্তে ফোন না কিনলে আমি কিন্তু তোমার বাসায় যাবো, আমি সম্পূর্ণ তছনছ করে হারা দেবো। তোমার বাবাকে আমি রোডে ফেলে দেবো, তোমার ভাইকে আমি মার্ডার কেসের আসামি বানাবো, আর তোমার নামে এই যে যেগুলো করছি সব ভিডিও করছি আমি নেটে ছেড়ে দেবো। কি করতে পারেন আপনি? তখন 10,000 টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কারণ বাজার শাখায় পাঠাইলো। আমি নিয়ে ফোন তুললাম। ফোন তোলার পরে এই ফোন, একদিন আমি ফোন বন্ধ রাখছি, না আপনারা আমার কখনো ফোন দিবেন না, কোনো যোগাযোগ করুন। ফোন বন্ধ রাখছি, সে মরফিন ইনজেকশন। আপনাকে যেগুলো ব্ল্যাকমেইল করছে আপনি চাইলে তো ফোনে রেকর্ড করতে পারতেন। রেকর্ড করে লাভ নাই তো ভাইয়া, কারণ ওদের তো তারপর আমি বলি, ওর বড় ভাই একটা মেয়ের সাথে সম্পর্ক করে বাচ্চা হয়েছে, সে বাচ্চা ডিএনএ টেস্ট করার পরে তার বাচ্চা, তারপরও তারা সম্পূর্ণ প্রমাণ লোপাট করে দুনিয়ার বুকে তারা বাহাদুরি করতেছে। এদের কাছে পারবেন না। তারপরে আমি ফোন তো তখন আমি রেকর্ড সিস্টেম তো জানি না ভাই, আমি তো ফোনে ইউজ করতে পারি না। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তারপরে আমি ভাইয়া চাকরিটা, আমি তখন আমাকে চাকরি করতে দেবে না, চাকরিটা ছেড়ে দিল। পরে ভাই নকল কাগজপত্র বানায় নিয়ে এসে হোস্টেলে দেখায়, আমাকে হোস্টেল থেকে বার করলো। সে আমার বউ। তখন আমি ইডেন কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিছি। ইডেনে মানে অনলাইনে ফর্ম পূরণ করে দিলাম। ইডেনে কিসের অ্যাডমিশন? মাস্টার্স। আমি প্রথম চয়েস দিলাম বাংলা কলেজ, দ্বিতীয় দিলাম তিতুমির। আমি জানতাম না যে ঢাকা কলেজ ছেলেদের, আমি ঢাকা কলেজে দিয়েছি। ঢাকা কলেজ হবে না, ইডেন কলেজ হবে। ইডেন কলেজে দিল। পরে আমার চান্স হয়ে গেল ইডেন কলেজে জিওগ্রাফিতে। এরপরে ভাইয়া আমার লাইফের মুখটা ঘুরে গেল। একটা মেয়ে, আমি সংক্ষিপ্ত নামটা বলি, রমা। ও এখন একটা কলেজের লেকচারার। এর সাথে কিন্তু এলএলবি-তে ভর্তি হয়েছি। আমি 2 শিফটে, একটা হচ্ছে এখানে হচ্ছে বেলা 1টা থেকে
3:30 পর্যন্ত ক্লাস ইডেনে, আর ওইখানে হচ্ছে লতে আবার হচ্ছে বিকেল 5:30 থেকে রাত 8:30 ক্লাস। এলএলবিতে হ্যাঁ। ল আর এই আপনি ইংলিশে দুটো পড়ছেন, আপনি খরচপাতি পেতেন কোথায়? এটাই তো বলছি আপনাকে। আচ্ছা, ওই যে একটা প্রশ্ন আছে, ও আপনি- বললো, হ্যাঁ। ও বললো খরচ, মানে ও তো টোটালি এখন আমাকে বউ বানাইলো, মানে কাগজপাতি কিন্তু এও এটা নকল আপনার- বানাইলো। এতে ফ্যামিলিতে সমস্যা হচ্ছে না, কারণ ওর তো বউ ছিল, বাচ্চা ছিল। ওরা তো কেউ জানেই না, আমি তো আমার ফ্যামিলিকে জানি না। আজকে 9 বছর যাবত এই জিনিসটা আমার কলেজের মধ্যে পৌঁছে যাচ্ছে, শুধু আমি ছাড়া কেউ জানে না তো। ফর দ্য ফার্স্ট টাইম রেডিওতে এটা কনফেস হ্যাঁ আমি বলছি। পরে আমার বান্ধবী, তখন আমি বললাম, মানে ক্লাস মিস করছে, আমার বান্ধবী বলছে, কি ব্যাপার তুমি ক্লাসে আসো না কেন? তো আমার রোল হচ্ছে 1, ওর হচ্ছে 2। তো ফর্মটাতে ছবি একটা বাঁকা হয়েছে, তো আমার ম্যাডাম বলতেছে তোমার ছবিটা একটু বাঁকা হয়েছে, ঠিক করো। তো আমি ছবিটা ঠিক করতে যাই, আর মেয়েটা ছবি মানে রমা যা ছবির ফর্মটা জমা দিয়েছে ওটা, তাহলে ওর হয়ে গেল 1 রোল, আমার হয়ে গেল 2। তো এই যে মতন বললো যে তুমি কিছু, তখন ওই যে দিদি যার নাম্বারে ফোন দিয়েছিল, ও দিদি ওর খুব শখ, উনি আবার রবীন্দ্র ভারতীতে ইংলিশ অনার্স করছে, এখন হাবিবুল্লাহ বাহারে আছে। উনি বলতেছে কিউট তোমার কলেজ আমাকে একটু নিয়ে যাবো, আমার খুব শখ ইডেন কলেজে যাবো। আমি ঠিক আছে দিদি যাবে। ইন্ডিয়ান আপনি কিসে করতে হবে? আমি ইডেনে ভর্তি হলাম জিওগ্রাফিতে, জিওগ্রাফিতে মাস্টার্স মাস্টার্স। হ্যাঁ আমি তো ডিগ্রি ওই যে বললাম চাকরি করতাম, ওখানে যে পরীক্ষা দিতে পাস করে আসলাম। পরে এখানে যাই আমি, ইডেনে দিদি গেল, তখন ওই আমাকে বলতেছে, রমা তখন আমাকে বলতেছে তোমার আর আমার রোল তো পাশাপাশি, আমি তো আসতে পারবো না, আমি বিবাহিত, আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে, আমার হাজবেন্ড চাকরি করে এবং সে অসুস্থ, তো আমি তো রেগুলার আসতে পারবো না, আমি পাবনাতে থাকি, তুমি যদি ফোন নাম্বারটা দিতা আমি তোমার থেকে সব খোঁজ খবর নিতাম। তখন আমি বলছি যে না আমি নাম্বার দিব না, তখন দিদি বলছে তাও আমি এটা ভালো আছে, দিয়ে দিলাম। তখন আমি ক্লাস মিস করছি, ও বলছে তুমি ক্লাস মিস, আমি দেখো আমি তো চাকরি করি, তো ভাই ভূগোলে কিন্তু পড়ার চাইতে প্র্যাকটিক্যালটা বেশি। তো আমি ওকে বললাম যে আমি তো ক্লাস করতে পারি না, কারণ আমি ক্লাস করলে চাকরি হয় না, চাকরি না বলে তুমি টাকা, আমি তুমি পাঠাতে কোনো টাকা নিই না, একে তো নিই না, দ্বিতীয়ত দেওয়ার মতো অ্যাবিলিটিও নেই। পরে আমাকে বললো যে তুমি কিছু মনে না করলে তোমার পড়ার খরচটা যদি আমি দিই। তা আমি বলছি তোমার কাছে কেন আমি ছোট হবো? বলছে আমি তো ছেলে না যে আমার কোনো ডিমান্ড থাকবে। আপনি বিশ্বাস করবেন না ভাই, 2012 সাল থেকে এখন পর্যন্ত সে আমার পায়ের স্যান্ডেল থেকে শুরু করে মাথার শ্যাম্পু, আমার চুল আপনি দেখেন নাই, চুলে রিপোর্টিং করা, চুলে কালার করা, ভুরু প্লাগ করা, ফেসিয়াল করা, শুধু পার্লারে বলবে যে দিদি ও যাচ্ছে, আমি অল এভরিথিং করে 10,000 হোক, 5,000 হোক, 15,000 হোক, বিলও দিয়ে চলে আসে। কেন দেয়? আমাকে ভালোবাসে। বাট আপনার মানে শুধু একদিনের দেখাতেই আপনার সম্পর্কটা খুব রেয়ার না? কি করেছেন আপনি ওর জন্য? ওর জন্য আমি কি করেছি শুনবেন? স্যার সাজেশন দিয়েছে, সাজেশনটা যে কুরিয়ার করছি, চলে গেছে ওর বাসায়, ওর কাছে। মানে আপনি এখানে থেকে যত ধরনের মানে সাপোর্ট যত রকমের পড়াশোনার সাপোর্ট, ইভেন ওকে মনে করেন ভোর 6টার সময় এখান থেকে যে ওকে বাসায় যে নেমে ওকে নিয়ে রাতের গাড়িতে রওনা দিয়ে ওকে সকালবেলা পরীক্ষা দিয়ে আবার নিয়ে যে ওকে পাবনা রেখে ওকে, আসি। মানে আপনি এখানে আলটিমেটলি একাডেমিক্যালি ওর ফুল সাপোর্টটা দিয়েছেন, আর ও আপনাকে হচ্ছে হলো এভাবে সাপোর্টটা সাপোর্টটা দিয়েছে। করেছে। আপনারা যে জীবন গল্পটা শুনছেন এখানে, সেটা অভাবনীয় কিছু নয়, আমাদের মানব জীবনেই ঘটে থাকে। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যখন এই গল্পগুলো শোনেন তখন আপনাদের কাছে মনে হয় আরে এটা কি সত্যি ঘটেছে, কি বলে মেয়েরা, সত্যি বলছে না মিথ্যা বলছে? হ্যাঁ, সেই প্রশ্নটা করার অধিকার সবারই আছে, কিন্তু নিজের জীবনের দিকে আপনি তাকিয়ে রাখেন, আপনার জীবনে অসংখ্য এরকম গল্প আছে যেগুলো হয়তো আপনার রেডিওতে এসে বলা হবে না। কিন্তু আমি এই কথাটা এই কারণেই বলছি যে যারা বলেন তাদের দিকে আঙ্গুল না তুলে বরং আমাদের নিজেদের জায়গাটা থেকে অনেক কিছু শেখার আছে। আমি এটা মনে করি না যে একটা গল্প প্রচার হলেই মানে বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে, না। তবে নীরবে নিভৃতে অনেক বড় রেভলিউশন ঘটে যায়। আমি এখন যে ফিডব্যাক গুলো পাই, বিশেষ করে 7-8 বছর এই ধরনের রেডিও অনুষ্ঠান করার পর, আমি যেটা চিন্তা করিনি কখনো যে আমি এই ধরনের অনুষ্ঠান করবো রেডিওতে। 7-8 বছর ধরে এই ধরনের লাইফ স্টোরি নিয়ে প্রোগ্রাম করছি, সিক্রেটস একটা প্রোগ্রাম, যেটা আমি আগের রেডিওতে জিবিএসবি নামে করতাম, এখন আমি জীবন গল্প নামে যেটা করছি, যেটা আগের রেডিওতে এলবিট 920 নামে হতো। তো এই যে প্রোগ্রামগুলো, যেগুলো সামহাও দেন অফ অলমাইটি আল্লাহ আমার হাত ধরে জন্ম হয়েছে, কিন্তু মানে টু বি অনেস্ট, নীরবে নিভৃতে যে রেভলিউশন গুলো হয়, মানুষ যখন মেইল করে আমাকে যে আমার জীবনটা চেঞ্জ করে দিয়েছে, এই একটা গল্প আমার জীবনটা এটা বদলে দিয়েছে, আমার এটা হয়েছে ওটা হয়েছে, দ্যাটস রিয়েলি অসম গিফট টু মি। সো আমি মনে করি যে আজকের এই জীবন গল্পটা কাউকে হেয় করার জন্য নয়, কাউকে বড় করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, এবং সেটা আমাদের ডিসক্লেমারে সবসময় থাকে। আমরা বরং এই মানুষটিকে, যার গল্প আজকে আমরা এখানে শুনছি, সুইটি, বা যাকে আমরা ইউটিউবে দেখতে পেলাম, তাকে আমি আমার বাড়ির প্রতিবেশী মনে করে একটু গল্পটা শুনি, কিংবা আমার পরিবারের একটা বোন মনে করে গল্পটা শুনি, কিংবা আমি নিজে মনে করে গল্পটা শুনি, অনেকেই হয়তো মিলে যাবে। তাহলে দেখবেন যে ওর মধ্য দিয়ে নিজেকে, নিজের ভুলের জায়গাটা বা নিজের স্ট্রাগলের জায়গাটা, নিজেকে প্রতিস্থাপন করার জায়গাটা, এই জায়গাটাতে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনার আগামীটা অনেক বড় একটা গাইডেন্স হয়ে আসতে পারে এই সুইটির জীবন গল্পটা। আর ওনাকে দেখার জন্য আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/RJKebriaFM, RJKEBRIA, হ্যাঁ KEBRIAFM চ্যানেলটি আছে, কিবরিয়া আর চ্যানেল। সাবস্ক্রাইব করতে ভুল করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল বাটনটি অন করে নেবেন। জি সুইটি বলুন। তারপরে মানে রমা আমাকে বললো যে একটা ছেলে তোকে এতটা ভালোবাসে। ভাইয়া শোনেন, কোন তখন ছেলে? ওই দুলাভাই? হ্যাঁ হ্যাঁ। এত ভালোবাসে, আমি বলছি তাকে এটা ভালোবাসা না, জাস্ট সেক্সুয়াল অ্যাটাচমেন্ট, নট অনলি আদার রিলেশন। এখানে একটা কথা বলে নিই, এই যে দুলাভাই যিনি, উইথ ডিউ রেসপেক্ট ইউ স্যার, আপনার পরিচয় কোনো কিছুই আমরা এখানে রিভিল করিনি, এবং এটা আমাদের অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী যায়ও না। আমরা সবসময় যে কথাটা বলি যে এই অনুষ্ঠানটি কাউকে ছোট করার জন্য নয়, কাউকে হেয় করার জন্য নয়। আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে একজন মানুষ এসে যখন তার জীবন গল্প বলেন, তো নিজেকে এখানে তিনি হিরো হিসেবে প্রতিস্থাপন করেন, যেটা আমাদের সিক্রেটস অনুষ্ঠানের ঠিক উল্টো ফর্ম। সেখানে সবসময় নিজেকে তিনি ভিলেন হিসেবে প্রতিস্থাপন করেন।
আর এই ঘটনাগুলো সত্য না মিথ্যা সেটা প্রমাণ করার দায় এই অর্থে আমাদের নাই, কারণ আমাদের মেসেজটা আসলে অন্য জায়গাটিতে থাকে। এবং আমরা একটা আমাদের এই সীমাবদ্ধতাটা স্বীকার করেই নিয়েছি যে এই অনুষ্ঠানে তিনি যে কথাগুলো বলছেন সেটা সত্য না মিথ্যা, এটা চাইলে আপনি বিশ্বাসও করতে পারেন, চাইলে আপনি অবিশ্বাসও করতে পারেন, কারণ এগুলো আমরা ইনভেস্টিগেট করি না। আমরা সচেতনভাবেই এড়িয়ে চলার চেষ্টা করি, যে যাতে করে কারো ইমেজে আঘাত না লাগে এবং একই সাথে কাউকে খুব ফুলে ফেপে বড় করা এইসব জিনিস যাতে না হয়। সো এখানে আসলে ওনার জীবনে যেটা ঘটেছে সেটা বিশ্বাস আপনি করবেন কি করবেন না আপনি নিজে থেকেই ভাবেন যারা শ্রোতা থেকে শুনছেন, কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি এটা একটা ক্যারেক্টার, লাইক দুলাভাই বা উনি যার কথাটা বলছেন, আমরা সব এখানে ছদ্ম বা পরিচয় রিভিল না করে এখানে আমরা এটাকে এক্সপোজ করছি। ওকে, বল। তারপরে তখন ও আমাকে বললো যে তুই তো এত বড়, তোর কোনো বয়ফ্রেন্ড নেই। রমা, প্রথম পরিচয়। ওরা কিন্তু বিশাল ধনী। কিন্তু আপনি ওই জায়গাটা বলছিলেন না বিশাল ধনী বলে হয়তো আপনাকে ইজিলি সাপোর্ট করেছেন। না ভাইয়া, সে নিজের স্বর্ণের গহনা বন্ধক রাখছে আমার টাকা দেওয়ার জন্য। প্রতি মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে আমার বিকাশ অ্যাকাউন্টে খালি বলছে চেক কর, এই একটা কথাটাই বলছে। তো সুজন, এখন ঘটনা হলো রমাটা তখন আমি ভর্তি হলাম 2011 সালের সেপ্টেম্বর মাসের জুলাই মাসের 27 তারিখে ইডেনে দুজনে ভর্তি হলাম। হওয়ার পরে ও দিদি আর আমি ওর বাবার গাড়ি নিয়ে আসলো, আমরা ওদের বাসায় গেলাম। ওর সাথে আমার পরিচয় হয়ে গেল এভাবে, যেহেতু ওর বাসায় গেলাম সবকিছু পরিচয় হলো। তারপর ও আমাকে বলতেছে তোকে একটা ছেলে ভালোবাসে এরকম। তাহলে আমি তো কাউকে ভালোবাসি না, বিশ্বাস করবেন না ভাইয়া, স্টিল না আমি কাউকে ভালোবাসি এই কথাটা আমি বলতে পারি না। পরে আমি বলতেছি যে আমি তো কাউকে ভালোবাসি না। তো বলতে তোকে এত ভালোবাসে মানে কি করতো, ইডেন কলেজে আমরা দুজন যাইতাম তখন গেটে এসে তারা থাকতো। ধরেন ভোর 5টায় রাজশাহী থেকে ট্রেন ছাড়ে রাত 11:20, সে ট্রেন এসে নামে 5টায়, তখন সে কমলাপুর নেমে এই ফার্ম গেটে এসে আমার হোস্টেলের সামনে ঘন্টার পর ঘন্টা, ধরেন ভোর 5টা থেকে বেলা 11টা-12টা পর্যন্ত আমি ফোন বন্ধ করে ঘুমাতাম, জায়গায় থাকে দাঁড়ায় থাকে এই সেই। আমি জীবনে কোনোদিন 1 বৈশাখ, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর, 14 ফেব্রুয়ারি কোনো দিন আমি রুম থেকে বেরোই না, আমি কোনো অকেশনে যাই না, কারণ আমি সবসময় মনে করি আমি একটা মুসলিম মেয়ে, আমাকে মরতে হবে ব্যাস, এগুলোর মধ্যে আমি কেন যাবো, আমি এটা ভাবি। এবং আমার মনে হয় না যে কারোর সাথে, কারণ আমি যে দেখেছি যেগুলো ছেলে যদি কোনোদিন প্রস্তাব করছে সবার দেখছি শুধু শরীর এইরকম কথাবার্তা। তখন ওই আমাকে বললো, তখন আমি বলছি না আমি এটা ইয়ে করে না, তোকে এত ভালোবাসে এই সে। ও ওর ভালোবাসা দেখে ভাই আপনি বিশ্বাস করবেন আমার পায়ের স্যান্ডেল পরানো থেকে শুরু করে সেফটি পিন মারা, অল এভরিথিং, মানে যেহেতু সে আমাকে ওয়াইফ, মানে আমি তো ওয়াইফ না, সে আমাকে, তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম দোস্ত এরকম ঘটনা, ও আবার ল করে, ও বলতেছে যে তুই তো একটা রক্ষিত হয়ে আছিস। তখন ওকে আমি বিয়ের জন্য প্রস্তাব দিলাম যে আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন, বা ইম্পসিবল, ইম্পসিবল হলে চলে যান। বিয়ের জন্য যখন চাপ দিলাম তখন সে 2012 সালের 19 মে আমাকে চন্দ্রিমা উদ্যানের সংসদ মালিক মেয়ে বিনিময়ের সামনে ফেলে, তখন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মধ্যে একটা রুম নেওয়া ছিল, তখন 2টা রুম নেওয়া ছিল। তখন সে সুন্দরভাবে ওই যে বললাম বউ পরিচয় দিয়ে হোস্টেল থেকে বের করে নিয়ে গেল, যাওয়ার পরে সে ওখান থেকে চলে গেল এবং আমাকে বললো আমি জুন মাসের 3 তারিখে এসে তোমাকে বিয়ে করবো। আমি বলছি তুমি কোনোদিনই আর ফিরে আসবে না, এটা আমি জানি, ঠিক আছে যাও। আমি আর কোনো কথা বললাম না, কিন্তু ভাই আমি প্রতিনিয়ত, তখন আমি বুঝলাম যে ভালোবাসা কাকে বলে, ঘৃণা কি জিনিস আমি ওকে করতাম, কিন্তু ওর প্রতিনিয়ত আমার প্রতি কেয়ার, ভালো লাগা, ভালোবাসা, আমার প্রতি আমার মানে না চাইতে অনেক কিছু, এই যে জিনিসগুলা একটার পর একটা। ভাই আজকে কি পাঠাচ্ছে কম্বল, কালকে কি পাঠাচ্ছে ব্লেজার, পরশু কি পাঠাচ্ছে ফোন, তারপরে কি পারফিউম, প্যাকেটের পর প্যাকেট। আমি আর হোস্টেলে রাখার জায়গা নাই, পরে তো বাসা নিলাম, সে বাসাতে গেলাম, বাসায় থাকলাম, পরে তো চলে গেল ঢাকা থেকে, সে সিএনজি নিয়ে রাজশাহীতে চলে গেল। তার ভালোবাসাটা কোথায় গেল, যাক চলে যাক। এর মধ্যে আমি কনসেপ্ট করলাম কি করব, বাবাকে বলতে পারবো না, মাকেও বলতে পারবো না, ভাইকে বলতে পারবো না, মানে এই লোক দ্বারা এই ঘটনা ঘটে। হ্যাঁ, তখন আমি হোস্টেলের ওই আপুকে বললাম, ওনাকে সাহায্য নিয়ে আমি ঢাকা মেডিকেলে যাই, কারণ সে তো আমার ফোনই ধরে না। আমি অবসান করলাম, করে চলে এলাম। এতে হোস্টেল ছুটি নভেম্বর মাস, এটা আগের ঘটনা। পরে মানে ছুটি হয়ে গেল, চলে গেলাম বাসায়। পরে ওই আমাকে রেখে তো চলে গেল মে মাসে। পরে ওকে বললাম যে আমার এই সমস্যা, আসলো না, ফোন দেয়, খোঁজ নেয় না, টাকা। তখন আমার ব্যাক পেইন, এদিকে আমার মাস্টার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা, যেহেতু প্রিভিয়াস আমি ফার্স্ট ইয়ার পরীক্ষা, আমি যে বসে 4 ঘন্টা পরীক্ষা দেব সে অ্যাবিলিটি আমার নেই, মাজা। তখন বাসা ছেড়ে দিলাম, কারণ 11,000 টাকা বাসা চালানোর মতো তো আমার কোনো অ্যাবিলিটি নেই। সে আমাকে বললো যে আমি মারা গেলেও আমার অ্যাকাউন্ট থেকে প্রতি মাস তোমার অ্যাকাউন্টে ডাচ বাংলা, ইসলামী ব্যাংক 2টা ব্যাংকে সে আমার অ্যাকাউন্ট করে দিল, নমিনি সে, যে তোমার ইসলামী ব্যাংকে 10,000 টাকা প্রতি মাস ঢুকবে, যেটা তোমার পড়াশোনার খরচ। বাট না, 80 টাকা আমার ফোনে ঢুকে নাই, আমার অ্যাকাউন্টে ঢুকে নাই, চলে গেল। আমি এরকম একটা সিচুয়েশন করলাম, বাসা ছেড়ে দিলাম। দেওয়ার পরে সে আবার আমার ফোন দিয়ে বললো যে হোস্টেলে সিট নাও, বলে তুমি রাজশাহীতে আসো। আমি পিক আপ ভাড়া করে নিয়ে খাট, ড্রপ, ফ্রিজ তুলে নিয়ে ঈদের পরের দিন আমি চলে গেলাম ঢাকা। আমি ঈদ করলাম ঢাকায়। এগুলো কিন্তু কিচ্ছু আমার পরিবার জানে না। মাঝে আমি হসপিটালে ভর্তি, স্যালাইন চলতেছে, মা ফোন দিচ্ছে, মা আমাকে বলে কেমন আছো, ভালো আছি, চলে গেলাম।
জিনিসপাতি নিয়ে যারা সেটা একটা বাসা দেখলাম, 3,000 টাকা ভাড়া, সুন্দর সব জিনিসপাতি গুছিয়ে নিলাম, কিন্তু তার কোনো খোঁজ নেই। আমি বললাম এইভাবে কিভাবে চলে? কয় তোমার কোনো দায় আমার নাই। বাধ্য হয়ে আমি আবার বাসা ছাড়লাম, জিনিসপাতি নিয়ে যে বাসায় রেখে এদিকে সে এলাকায় চাওয়ার করে দিল, যে মানে প্রচার করে দিল যে অমুকের মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। মানে আমি যেন অন্য কারোর কাছে যেতে না পারি, আমি যেন অন্য কারোর কাছে বিয়ে বসতে না পারি। মানে আমাকে এমন ভাবে এলাকায় নেগলেক্ট করলো, সবাই জানে আমি ডায়মন্ড, আমাকে এক বাক্যত্র এলাকার লোক বলে ডায়মন্ড। যেখানে ক্লাস 8 একটা মেয়ে পার হতে পারে না, সেখান থেকে আমি এই পর্যন্ত চলে আসছি, গবরে পদ্ম ফুল, সবার একটাই কথা। তখন সবাই রিরি সিসি, মানে মুখ দেখাবো কি করে। এবং তার ফ্যামিলি এসে আমার পরিবারের উপর চাপ দিচ্ছে। বাবা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো ঘটনা কি। আমি বলছি আপনার কি হয়? সে জামাই। তাহলে আমার কি হয়? দুলা ভাই। তাহলে সে আমার দুলা ভাই। ঢাস মানে টোটালি আমি সাইলেন্ট হয়ে গেলাম। আমাকে তখন এভাবে চলতে চলতে তা পারতেছি না, তখন হোস্টেলে সিট নিলাম মোহাম্মদপুরে। সুন্দর একটা রুম, মানে ফার্স্ট ক্লাস একটা রুম, 5,000 টাকা থাকা খাও। 2 মাসের ভাড়া দিয়ে বললো কি আমার এইডস হয়েছে, আমার কিডনিতে সমস্যা হয়েছে, সম্ভবত ক্যান্সার হয়েছে, আমি ইন্ডিয়াতে যাচ্ছি, আমি তোমার হোস্টেল ভাড়া দিতে পারবো না 2 মাস দেওয়ার পরে। কিন্তু আমি ওকে প্রথম থেকে স্বামী মানতাম। যেদিন থেকে ওর সাথে আমার ওই আমাকে বউ বলেছিল, মানে কাগজপত্র বানানো এসেছিল, ভালোবাসতে বাসা শুরু করলাম, আমি ওকে স্বামী মানতাম। পরে আমি ওকে বললাম ঠিক আছে তুমি চিকিৎসা করে আসো, কিচ্ছু না, সব ভুয়া। সে আরেকটা বিয়ে করছে, আমার বোন কিন্তু আছে, বিয়ে করলো। আমি জানতে পারলাম তখন ওই মেয়েটা আমাকে বারবার ফোন দেয় যে তোর সাথে ওর সম্পর্ক কি। আমি টোটাল সাইলেন্ট, আমি টোটালি ক্লোজ, কারণ আমি জানি তোর সাথে ও ইনভলভ। এখন আমি এগুলো কেন বলে নিজেকে ছোট করতে যাব? আমি কিছুই বলবো, কারণ এই জিনিসটা শুধু আমার হোস্টেলে 2-3টা মেয়ে, আমি আর সেই ব্যক্তি ছাড়া তো কেউ জানে না। তাহলে কেন আমি এটাকে আমি মানুষের কাছে বলে আর নিজেকে ছোট করবো? করলাম না, চলে গেল। তখন আমি তখন ওই যে আমি যে বাসাটা ভাড়া নিয়েছিলাম, পাশের বাসাতে একটা আন্টি ছিল, উনি তখন আমাকে বললো যে তুমি যে বাসার ভাড়াটা দিয়ে তুমি হোটেলে থাকো, সেই ভাড়াটা দিয়ে তুমি আমার বাসাতে থাকতে পারো। উনি খুব নামাজি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ওনার মতো একটা মানুষের পাল্লায় পড়ে আমি হয়তো অনেকটাই চেঞ্জ। উনার বাসায় যাওয়ার পর হলো কি ভাইয়া, উনার 5টা সন্তান, 3টা ছেলে 2টা মেয়ে। আমাকে উনি বড় সন্তানের পরিচয় দিল। আমি 2 হাতে, কারণ আমি তো কোনো টাকা দিতে পারি না, কারণ আমার তো টাকা কোনো সোর্স নাই, কারণ ও আমাকে টাকা দেয় না। আর রোমানা কিন্তু তখন আমার খরচ দিতে লাগেনি, মানে রমা খরচ দিতে লাগেনি, জাস্ট স্কুলে কলেজে আসতো, যদিও পরীক্ষা আসতো, হয়তো একটা 3 পিস কিনে দিল, কিছু কসমেটিক্স কিনে দিল, এইরকম। কিন্তু টোটালি আমার একটা কস্ট বেয়ার করবে এরকম কিন্তু না। পরে আমি উনার বাসাতে থাকা খাওয়াতে কি করলাম, কোনো টাকা দিতে পারলাম না। উনারা অনেক টাকা পয়সা আছে, কিন্তু উনারা খুব টিউশনি করতাম, উনার বাসায় এসে থাকতাম। উনার শাশুড়ি ছিল, মানে আঙ্কেলের মা ছিল 105 বছরের একটা বয়স্ক মহিলা, স্ট্রোক করা। উনার গায়ে পোকা দিত, ওই পোকার মধ্যে আমি শুয়ে থাকতাম। এবং উনি যখন এভাবে থু থু করে ফেলতো, খাবারের মধ্যে পড়তো, খাইতে বসলে চুল পড়তো, একটা খাটে এইভাবে ঘুমাইতাম। এই যে গরমের দিন ফ্যান চালালে বিল উঠবে, ফ্যান চলতো না, ফ্যান ছাড়া শুয়ে থাকা লাগতো। এখানে আবার জানালা দেখ কিছু ছেলে পেলে উকি মারতো, একদিন ইচ্ছা মতো পিটাইলাম আমি, ওই যে জানালা দিয়ে গুতা টুতা দিত পড়ে। এখানে থাকলাম, থাকতে থাকতে এতটাই মানে ওনার একটা মেজো ছেলে ছিল, ক্লাস 8 এর ছেলে, যে ফিজিক্যালি আমার সাথে মানে কেমন যেন একটা বুঝেন না, মানে অ্যাটিটিউড করতো, যেটা আপনি তো বুঝতেন, মানে ল্যাঙ্গুয়েজ তো বোঝাটা খুব সহজ। হ্যাঁ, আমি শুয়ে আছি, ধরেন আমার ঠিক আছে, আমি এক লেপের মধ্যে 4 জন কথা আমার শুনতে না, বাট আমি বুঝতেন যে এরকম একটা। হ্যাঁ, তারপর ওই ছেলেটাকে না আমি রাগ করে মারছি। এই দেখেন ভাই, আমার এই দাঁতটা কালো, এই একটা দাঁত। এই ওই ছেলের সাথে মারামারির কারণে কিন্তু আমার এই দাঁত দুটো নষ্ট হয়ে গেছে। তারপরও কিন্তু দেখেন, এখানেও আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হলাম। পরে চলে গেলাম আমার বাড়ি। আর শুধু একটা কথা বলে, আমি আপনাকে এবার কিছু কোশ্চেন করি। আমি জানি আপনার এই গল্পটা শেষ হবার নয়, সারা রাত পার হয়ে যাবে, কারণ আপনার জীবনে এত বেশি অভিজ্ঞতা। আপনি যে অবস্থায় আছেন, আমি একটা জিনিস বুঝেছি আপনার পুরো গল্প শুনে, আপনার এত বেশি সাফারের কারণ বা যদি ভোগান্তি বলি আমি শব্দটাকে, তার অন্যতম উদাহরণ হচ্ছে যে নো কম্প্রোমাইজ মেন্টালিটি। কখনো আপনি কারোর সাথে কখনো কম্প্রোমাইজ করেননি, এবং সেটার জন্য আপনাকে ভয়ানক রকম ভাবে মেন্টাল চাপ থেকে শুরু করে শারীরিক, আমি ছুরি নিচে পড়েছিলাম ভাইয়া। হ্যাঁ, আমি জানি আপনার গল্প যদি আমি ইন ডিটেলে যাই আরো ভয়ঙ্কর হবে। তো এইগুলা করে আপনি 32 বছরের জীবনে আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এটা ভালো হয়েছে না মন্দ হচ্ছে, আপনি আমাকে সেটা আগে বলেন। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমি মনে করি, আমি প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো বা বিশ্বের যত লোকে শুনতেছে সবাইকে বলবো যে আমার মতো এরকম গরিব ফ্যামিলি থেকে যেন এত শিক্ষিত কেউ না হয়। কেন বলছেন আপনি কথা? এই কারণে যে আজকে আমার যোগ্য একটা ছেলে আমি পাচ্ছি না, যাকে আমার হাজবেন্ড বর্তমানে যে রানিং, যাকে আমি হাজবেন্ড বলতে হয়, সেই আমার 12 লক্ষ টাকা নিয়ে রাখছে, আমাকে দিচ্ছে না টাকাটা। চাইতে গেলে প্রচন্ড জ্ঞানজাম, সে আমাকে কখনো মারে না, বকে না। সেই হাজবেন্ড বলতে কি ওই লোকটাই? ওই লোকটাই। আমি এই জীবন থেকে বের হয়ে আসতে চাচ্ছি। পড়াশোনা কেন কথা না করছি, যে আসলে ভাইয়া 10 টাকা থেকে না 100 টাকা করা যায়, কিন্তু 10,000 টাকা থেকে 10 লাখ টাকা করা যায় না। আমি এমন একটা ফ্যামিলিতে জন্মেছি, যখন আমি একটা চাকরির জন্য গিয়েছিলাম, একটা মানে কলেজে ঢোকার জন্য, এমপি আমাকে বলেছিল 12 লক্ষ টাকা লাগবে। যখন আমি কথাটা শুনছিলাম যে আমি যদি পড়াশোনা শেষ করে চাকরি করতে যাই, যে টাকাটা লাগবে সেটা আমার পরিবার বেয়ার করতে পারবে না, কারণ আমার পরিবার 10,000 টাকা বের করার মতো অ্যাবিলিটি নেই।
সেই জায়গা থেকে আমি কিভাবে এত টাকা দেবো? আমি তখন চিন্তা করলাম যে আমি লটাতে যদি আমি কমপ্লিট করতে পারি, তাহলে আমি একটা লাইসেন্স পেলে আমি স্বাধীন পেশা করবো, এতে আমার মা আমার পরিবারকে আমি সাপোর্ট দিতে পারবো। কোন ছেলে আছে বাংলাদেশের ভাই যে যার পরিবারকে সাপোর্ট দেওয়ার পর সেই মেয়েকে বিয়ে করবে? আমি ব্রোকেন ফ্যামিলি একটা মেয়ে, আমাকে কেউ সাপোর্ট দিবে না। একটা ছেলের কাছে আজ পর্যন্ত আমি কি একটা ছেলেকে যে বলতে পারি যে তুমি আমাকে বিয়ে করো? আমার তো সেরকম কেউ নেই। আমি আপনার কথাগুলোর প্রেক্ষাপটে কিছু বলি। যদি আপনার খুব রিসিভ করার মেন্টালিটি থাকে, তাহলে আমার মনে হয় কথাগুলো আপনার জন্য কিছুটা হলেও গুরুত্বপূর্ণ হতে পারে, যেটা আমার মনে হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনি আপনার উইকনেস গুলো জানেন, আপনি আপনার সীমাবদ্ধতাগুলো জানেন। আপনি যদি বলেন যে আপনার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছিল আত্মীয় পর্যন্ত লেখাপড়া করা, তাহলে আমি আপনাকে কয়েকটা কথা বলি। একটা যেটা হচ্ছে, যে লেখাপড়া না করে আপনি কি করতেন? বিয়ে হতো অন্য ঘরে, আপনি সেটা মেনে নিতে পারতেন? আমি সেটা করবো না বলে তো পড়াশোনাটা করছি, কিন্তু আমি মেন্টালিটি বিষয়টা কিন্তু বাই বর্ন কিছু মানুষ পায়, যেটা আপনি ছোটবেলা থেকে পেয়েছিলেন। আপনি যেটা বলছেন যে কারো কাছে আম, কারো কাছে ফল চুরি করতে বা নিজে খেতে বাদ রাখেননি, এটা কিন্তু আপনার 8-10টা ভাই বোনের অ্যাটিটিউডের মধ্যে ছিল না। সো বাই বর্ন আপনি কিছু ফ্রিনেস নিয়ে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে। সো আপনার বরং এই লেখাপড়া না থাকা অবস্থায় যদি কোনো ফ্যামিলিতে আপনি যেতেন, আপনার উপরে যে দমন পীড়নটা হতো, আজকে আপনি মাথা উঁচু করে যে প্রতিবাদটুকু করছেন, হ্যাঁ সেখানে আপনার বিগাল লস আছে, আমি স্বীকার করি। কিন্তু লেখাপড়া না থাকলে সেই জায়গাটা আরো ভয়ঙ্কর হতে পারতো। আপনি এতদিন পরে এসে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এলএলবি করে আপনি একটা প্র্যাকটিসে যাবেন এবং আপনি ফ্রি একটা পেশাতে যাবেন, লয়ার হবেন। এবং ডেফিনেটলি শিওর উইথ দ্য অলমাইটি আল্লাহ, যেটা হলো যে আপনি পেশায় ভালো করবেন। কারণ কেন ভালো করবেন? কারণ আপনার জীবনের বহুমুখী অভিজ্ঞতা। প্রথম কথা হচ্ছে এটা। একটা মেয়ে একটা সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে কি পরিমাণ সাফারার হয়, কি পরিমাণ ভিকটিম হয়, সেটা আপনার থেকে কেউ আর ভালো জানবে না। সুতরাং কোন একটা মেয়ে যদি আপনার কাছে আসে, আপনি তাকে যে মন থেকে যে সাপোর্টটা করবেন, সেটা 8-10টা উকিল যারা নর্মাল লাইফ লিড করে তাদের দ্বারা সেটা তার চেয়ে বরং বেটার হবে। আমি বরং এটাই বলি। আমি একটু ইন্টারফেয়ার করতে পারি? Sure. আমি এখন আমার এতটাই অভিজ্ঞতা, ঢাকা শহরে যখন আমি ফার্ম গেটে এসে উঠলাম, তখন আমি ওখানে যে পাবলিক টয়লেট আছে না আনোয়ারা পার্কের সাথে, পাবলিক টয়লেটে যেতে পারতাম না। আর এখন আমি চোখ বন্ধ করে বলতে পারি ঢাকা শহরে কোথায় কি আছে। আর আরেকটা কথা বলি, একটা লোক আমার সামনে এসে দাঁড়ালে আমি বলে দিতে পারবো সে কি বলতে চাচ্ছে। এক্স্যাক্টলি। সো আপনার ওই জায়গাটা থেকে আপনি, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ক্যাপিটাল আমি মনে করি, এই অভিজ্ঞতাটা। আর আমি একটা জিনিস বিশ্বাস করি ব্যক্তিগত মানুষ হিসেবে, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে প্রত্যেককে একটা না একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সে মিনিংলেস দুনিয়াতে কোনো কিছুই করেন, আমার কাছে যেটা মনে হয়। একটা পিঁপড়া থেকে শুরু করে সবাই। এবং আপনি যেহেতু পৃথিবীতে এসেছেন, দেয়ার ইজ আ মেসেজ। আমি এটা ক্লিয়ারলি বিলিভ করি অ্যাজ এ বিলিভার, রিলিজিয়াস বিলিভার হিসেবে। সেটা হলো যে নিশ্চয়ই আল্লাহ আপনাকে পাঠিয়েছেন কোনো না কোনো পার্টিকুলার একটা উদ্দেশ্য দিয়েই পাঠিয়েছেন। কমন উদ্দেশ্য তো কিছু আছে, তার ইবাদত করে, সেটা ঠিক আছে, সেটা আপনি করেনি। কিন্তু আপনার মাধ্যমে কিছু না কিছু সে হাসিল করবে, এবং যে কারণে সে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে হোপলেস হওয়ার কোনো মানে নেই। আর কত ভাইয়া? আপনি মাত্র 32 দুনিয়াতে। আমি বলি আপনাকে, শুনেন, আমি আজকে যে কথাগুলো বলি ভাইয়া, না আর কত না, আমি এখানে একটা কথা বলি আপনাকে। আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো আমি রেডিওতে আগে বলতাম না। কেন বলি না? এই 6-7 বছর আমি শুধু শুনেছি, গল্প শুনেছি মানুষের কাছ থেকে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, এট দ্য এন্ডে এসে আমার কিছু বলা উচিত। এই কারণে বলা উচিত যে কোনো মানুষের অভিজ্ঞতায় কোনো মানুষের চেয়ে কম না বেশিও না। কারণ আমি আমার জীবনে যেটা ফেস করি, সেটা কোনো অংশে আপনার চেয়ে কম না, বা আপনি আপনার জীবনে যেটা ফেস করছেন, সেটা কোনো অংশে আমার চেয়ে কম না। হ্যাঁ, এখন যদি আপনি বলেন এটাকে একটা সিনেমার আকারে চিন্তা করেন, বা এটা একটা বিনোদন শো হিসেবে চিন্তা করেন, তখন হয়তো কিছু গল্প হিট বেশি হয়, কিছু গল্প কম হিট হয়। কিন্তু এটা আমি অস্বীকার করতে চাই যে গল্পটা ভিউ কম হলো বা মানুষ কম শুনলো, সেই গল্পটা আপনার গল্পের চাইতে কম কষ্টের গল্প কিংবা কম দুঃখের গল্প। ওই মানুষটার জীবনে ওই দুঃখটাই অনেক বড় দুঃখ, অনেক কষ্টটাই অনেক বড় কষ্ট, যার জায়গা থেকে যেটা রাইট। কিন্তু দিন শেষে কেউ না কেউ উতরায় যায়। এবং আপনি এতটা সাহস করে, আপনি যেটা বললেন যে রাজশাহী থেকেও আপনার 500 টাকা সিএনজি ভাড়া লাগে আপনার গ্রামে যেতে, তাহলে ওইরকম একটা জায়গা থেকে আপনি যদি ঢাকা শহরে এসে ইডেন কলেজের জায়গায় পড়তে পারেন, কিংবা আপনি যদি আরেকটা ইডেন কলেজের পাশাপাশি আপনি ল পড়ে আপনি যদি জাজ করে প্র্যাকটিস করার মতো ক্ষমতা রাখেন, এবং আপনি যদি এরকম একটা স্বপ্ন দেখতে পারেন, তাহলে আপনার জীবনে অর্জনটাকে আপনি বরং বড় করে রাখেন। ঠিক আছে? আর আপনার পরিবারে যা হয়েছে, বা আপনার বাবা আজকে চলে গেছেন, আপনার মা আজকে যে অবস্থায় আছেন, শিওর আপনি বলবেন, তার আগে আমি একটু শেষ করে নিতে চাই। সেটা হলো, আমি গল্পের কি হারিয়ে ফেলবো, সেটা হলো যে এটা হবারই ছিল, এখানে আপনার দায় কোনো কিছু নাই। কারণ আপনি যেভাবে দেখেছেন আপনার পরিবারটাকে, বা আপনার বাবাকে বা তার দাদা, যে গল্পগুলো আপনি বলেছেন, এটা খুবই মানে কমন একটা ব্যাপার ছিল যে না এরকমই হবে ভবিষ্যৎ। তবে আমার খুব অবাক লেগেছে একটা বিষয়, আমাদের সমাজে মামলা জিনিসটাকে খুব ভালো একটা চোখে দেখা হয় না। কিন্তু এই মামলার বিষয়গুলো যেভাবে এসছে, কথায় কথায় মামলা, অনেকগুলো মামলা নিয়ে হাজিরা হওয়া, এটা হওয়া, এই ব্যাপারগুলা না হলেই বরং ভালো হতো। কারণ আমি যতদূর জানি যে শেষ পর্যন্ত এগুলার ঘানি টানতে এগুলার আসলে কোনো এন্ডলেস একটা ব্যাপার। যদিও আমি ইন্সপায়ার করি মানুষকে যাওয়ার জন্য, কিন্তু আমি যখন প্র্যাকটিস করছি, কেউ যদি মামলার কথা বলে, আমি তাকে নিজেই সাজেস্ট করি সমাধান। মামলা পৃথিবীতে এত নিকৃষ্ট একটা জিনিস। আমি নিজে মামলা করেছি, মামলা দেখেছি, মামলা শুনেছি। আমি কিন্তু আমার অ্যাডভোকেটের সাথে ঝগড়া করেই কিন্তু আমি লটা করেছি। আপনি আমাকে করার জায়গা থেকে বলেন, মানে আপনি বাদী, যে সেই জায়গা থেকে বলেন যে আপনি যে মামলা করেছেন, করার পরে কি আপনি ভালো আছেন? আমি আসামিরা সুখে থাকে, যাই মামলাটা করে সেই বেশি সাফার করে। তো আমার প্রশ্ন হচ্ছে, এত কিছু করার পরও আমি কেন একটা প্ল্যাটফর্মে যেতে পারছি না? আমি আপনার এই গল্প এই জায়গাটাই সুন্দর করে শেষ করতে চাই। খুব সহজ একটা ছবির কথা আমার মনে পড়লো। সেটা হচ্ছে, একটা মানুষ খবর পেয়েছে, আমি আপনাকে গল্পটা বলি, অনুষ্ঠানটা শেষ করে দিব, এটা আপনার জন্য বলা। যে একটা মানুষ খবর পেয়েছে যে এই মাটি খুললেই হলো এই মাটির নিচে এক পাত্র গোল্ড, মানে সোনার মহল লুকানো আছে।
এবং সেটা সে উদ্ধার করতে পারবে। সেটা জানার পরে সে বাড়ি থেকে সে কোদাল নিয়ে বের হয়েছে এবং সেই জায়গায় সে গুহাতে গিয়ে করা শুরু করেছে। করতে 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 অনেকদিন ধরে সে করছে, বছর যায়, মাস যায়, যুগের পর যুগ চলে যাচ্ছে, কিন্তু সে কোনোভাবেই খবর পাচ্ছে না। এবং সে এক পর্যায়ে ফেড আপ হয়ে গেল যে না, এটা মিথ্যা ছিল, এই করাটা উচিত হচ্ছে না, আমার এখান থেকে চলে যেতে হবে। এবং যখন সে গিভ আপটা করে, যখন সে ছেড়ে দেয়, তো ছবিটার মধ্যে দেখাচ্ছে ভাবে যে আর একটা কোপ যদি সে মারতো তাহলে আলটিমেটলি সেই গোল্ডের পাত্রটার সন্ধানটা পেত। আমি আপনাকে গল্পটা এই কারণেই বললাম, এটা হচ্ছে আসলে আপনি ছেড়ে দেবেন কি দেবেন না সেটা সেই জায়গাটা একটা সিদ্ধান্ত। কারণ পুরো জীবন জুড়েই এই কোদাল দিয়ে মাটি করার মতো, মানে আপ টু ডেথ আপনাকে ট্রাই করতে হবে। আপনি তো আজকে এখানে এসে, আপনি এবার লাকি লাকি ইন আ সেন্স যে আপনি এখানে এসে লাখ লাখ মানুষকে আপনার গল্পটা খুব ডেসপারেটলি বলতে পেরেছেন। আপনাকে এটা বিলিভ করতে হবে, বাংলাদেশের অসংখ্য মেয়ে আছে যারা আপনার চাইতেও হয়তো ভয়াবহ রকমের সাফারার, কিন্তু তারা ঘর থেকে বের হয়ে এসে এরকম লাখ লাখ মানুষের সামনে গল্পটা বলতে পারেন। আপনি তো অনেক লাকি যে আপনি ডিসিশনটা নিতে পারেন, সেটা যেটাই হোক না কেন। হ্যাঁ, আপনার হয়তো মানুষের কাছে হাত পাততে হয়, আপনার হয়তো অর্থের অভাব আছে, বাট ইউ ক্যান টেক ইউর ডিসিশন বাই ওন। আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন আপনি দুপুরে কি খাবেন। কাছ থেকে সাপোর্ট পেয়েছে ও নিয়েছে, সেটা হচ্ছে রোমা। ফাইন, ইউ আর লাকি যে আপনি রমাকে পাইছেন, অনেকে রমাকে পায় না। আপনাকে হোপলেস হওয়ার জন্য এরকম অসংখ্য ভাবনা আজকে রমা ডেসপারেট আমার উপরে যে তোর আর দায়িত্ব আমি নিতে পারবো না, তুই নিজে কিছু কর। এই কথা বলার পরে আমি এই রিক্রুটিং এজেন্সিতে চাকরি নিলাম। সো আমি আপনাকে বলবো এতটুকুই যে আপনি যেহেতু এখনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা নিজের কাছে রাখেন, আপনি যতটাই মানুষের উপর নির্ভর হন না কেন, আপনার ভিতরে যেহেতু বারুদ আছে, আপনি জানেন কোনটা ন্যায় কোনটা অন্যায়। অনেকগুলো জায়গাতে আপনাকে বাধ্য হয়ে কম্প্রোমাইজ করতে হয়েছে, এবং সেটা কম্প্রোমাইজ না, আমি বলবো যে এটা আপনি ভিকটিম। সো ভিকটিমের জায়গাটা অন্যরকম। বাট শেষ বেলায় এসে শুধু একটা কথাই বলার আছে প্রিয় শ্রোতা, এই ভিকটিম উনি এখনো ফাইট করে যাচ্ছেন, উনি এখনো স্বপ্ন দেখেন, এবং এই স্বপ্ন দেখা মানুষরা কখনো হারেন না। ভুল শুদ্ধ মিলেই মানুষ, ওনার জীবনে অসংখ্য ভুল আছে হয়তোবা, কিন্তু উনি কখনো গিভ আপ করেননি। এবং এটা ঠিক যে একেবারে নিম্নবিত্ত একটা পরিবার থেকে একটা মেয়ে যদি উঠে আসতে চায়, তাহলে সব মেয়ের জীবন গল্প যে আসলে খুব সুখকর হয় তা না। এবং আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা একটা মেয়েকে যে সম্মানের চোখে দেখার কথা, সেটা অনেক সময় নিজেদের সীমাবদ্ধতার জায়গাটা থেকে আমরা দিতে পারি না। তবে এটা ঠিক যে পরিবেশ পরিস্থিতি পাল্টাচ্ছে, মেয়েরা অনেক বেশি অ্যাডভান্স, এখন অনেক বেশি অ্যাডভান্স। আজকে এই নিয়ে এসে বা এই ভদ্রমহিলা এসে লাখ লাখ মানুষের কাছে খুব ডেসপারেটলি নিজের কথাটা বলতে পেরেছে। আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগের চেহারাটা কিন্তু এরকম না বাংলাদেশের সামাজিকতার অবস্থার জায়গাটা যদি চিন্তা করি। সুতরাং যেহেতু স্পিক আউট হচ্ছে, যেহেতু প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলছি, আমরা বিশ্বাস করি এই বিষয়গুলো নিয়েও একটা সময় একটা সামাজিক অবয়ব দাঁড়াবে, যেখানে মানুষের প্রতি মানুষের সম্মান, বিশেষ করে মেয়েদের প্রতি ছেলেদের সম্মান, এই জায়গাগুলো অনেক বেশি স্ট্রং হবে। তবে এটা ঠিক যে কোনো ঘটনায় যেন কাউকে কখনো প্রতিপক্ষ না করে। আমি শুধু একটা জিনিসই বুঝি, এই এতদিনের গল্প প্রচার থেকে শুরু করে আপনি যখন আপনার গল্পটা বলবেন, তখন কিছু মানুষ আপনার জায়গায় প্রতিপক্ষ হয়ে যাবে। ওই মানুষটা যখন তার গল্পটা বলবে, তখন তার ক্ষেত্রেও কিছু মানুষ প্রতিপক্ষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষেরই ইন্ডিভিজুয়াল স্টোরি আছে, এবং প্রত্যেকটা মানুষ যখন নিজের গল্পটা বলা শুরু করে, তখন অসংখ্য লজিক নিজের জন্য দাঁড় করায়। সেই জায়গাটা থেকে আমার প্রত্যেকটা মানুষের প্রতি সম্মান থাকলো, কেউ যেন কারো প্রতিপক্ষ না হয়, সমস্যা মনে করে সবাই মিলে যেন এটা সমাধান করার চেষ্টা করি। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের গল্পটা এখানেই শেষ করছি। অবশ্যই আমাদের যে বোনটি আজকে এখানে এসেছিলেন সুইটি, তার জন্য শুভকামনা থাকবে। আমি বিশ্বাস করি মনে প্রাণে এই সুইটি ঘুরে দাঁড়াবেই, কারণ এই সুইটি যদি ওই রকম প্রত্যন্ত একটা অঞ্চল থেকে, যেখানে ক্লাস 8 পাস করে না মেয়েরা, সেখান থেকে যদি সে এসে মাস্টার্স করতে পারে, সেখান থেকে সে যদি সে লয়ার প্র্যাকটিস করতে পারে, সুইটির জীবনের স্যাক্রিফাইসটা অনেক বড়, ব্যক্তির জীবনের স্যাক্রিফাইস, কিন্তু ডিসিশন নেবার জায়গায় সে কোনো স্যাক্রিফাইস করেন। এবং আমি বিশ্বাস করি এই সুইটি ঠিকই একদিন ঘুরে দাঁড়াবে এবং একদিন শেষ হবে।